সালাম আলাইকুম এভরিওয়ান। আমি আরিফিন আজম বলছি, আপনাদের আরসিআইসি। আজকের সেশনে আমি হোস্ট করব। সো আজকের ইমিগ্রেশন আড্ডাটার মেইন টপিক হচ্ছে হাউ টু ডিল উইথ ক্যানাডিয়ান স্টাডি পারমিট রিফিউজালস। ক্যানাডিয়ান স্টাডি পারমিট রিসেন্টলি আপনার রিসেন্ট 2-3 বছর ধরে it has been like very popular among the students or among the aspirants who are like looking for আপনার permanent residency in Canada. এটা পপুলার এই কারণেই কারণ হচ্ছে যে after you study in Canada, you get like higher chances to get a permanent residency in Canada. Specifically, আপনার যদি like age হচ্ছে যে like একটু কম থাকে, then you get chance in your আমাদের যে ফেডারেল যে প্রোগ্রামটা আছে এক্সপ্রেস এন্ট্রি ওখানে। আর যদি like age একটু বেশিও থাকে অথবা ধরেন IELTS এর স্কোর যদি একটু কম বেশি থাকে, তাও there are chances that you get a PR. If not thousand, there are 100 ways of getting PR in Canada. ক্যানাডার পিআর প্রসেসটা একটু ইজি হওয়ার কারণে, রিলেটিভলি ইজি হওয়ার কারণে, আর স্পেসিফিক্যালি ধরেন টপ 10 কান্ট্রিজের মধ্যে ইকোনমিক্যালি যদি বলি ক্যানাডা মানে ক্যানাডা থাকবে। তো সেক্ষেত্রে ক্যানাডিয়ান পাসপোর্টেরও হচ্ছে যে ধরেন আপনার ভ্যালুটা অন্যান্য কান্ট্রি, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি যদি কম্পেয়ার করি আমরা, ওখান থেকে আপনার একটু লাইক বেটার, ইটস রিলেটিভলি ইজিও পিআর পাওয়া অন্যান্য কান্ট্রি থেকে, যেখানে ধরেন 10 বছরের রেসিডেন্সি লাগে, 5 বছরের বেশি রেসিডেন্সি লাগে টু বিকাম এ পিআর। সেখানে আপনি ক্যানাডাতে আপনার রেসিডেন্সিটা হচ্ছে যে ইম্পর্টেন্ট অফকোর্স, কিন্তু তার পাশাপাশি ইউ গেট লাইক স্টাডি যদি থাকে, মানে পড়াশোনা যদি এখানে থাকে, দেন ইউ গেট লাইক ওয়ার্ক পারমিট। যদি আপনি কাজ করেন সেটারও আপনার কিছু বেনিফিট অ্যাড হয় আপনার ইয়ার স্টাডি পারমিটের পরে যে ওয়ার্ক পারমিটটা পান, ইউপি বলে যেটাকে, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট। তো সেক্ষেত্রে কিছু বেনিফিট থাকে। তো ওই ওয়ার্ক পারমিটের সময় আপনি যদি কাজটা করেন লাইক প্রপার ক্লাসিফিকেশন, জব ক্লাসিফিকেশন আপনি যদি কাজ করেন, তখন আপনার জন্য জিনিসটা ইজি হয়। তো সেই ক্ষেত্রে অনেকের দেখা যায় যে অনেকে 2-3 বছর ক্যানাডাতে থেকেও আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারতেছেন। 1 বছর থেকে অনেকেই পিআর এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারে। এটা ডিপেন্ড করে কি, প্রভিন্স টু প্রভিন্স ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই ইটস ভেরি পপুলার প্রোগ্রাম, পপুলার কান্ট্রি অ্যাজ ওয়েল। স্টাডি পারমিটটাও এখানে রিলেটিভলি আপনার মনে হয়, আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কম্পেয়ার করেন, রিলেটিভলি ক্যানাডাতে স্টাডি করাটা একটু ইনএক্সপেন্সিভ আর কি, আনলেস ইউ গেট টু দ্য আইভি লিগ আপনার যে ইউনিভার্সিটি। আজকে কোন পয়েন্টস গুলো নিয়ে ডিসকাস করবো এটা আমি দেখ, আমরা আজকে ডিসকাস করবো আমরা কিছু কমন রিফিউজাল গ্রাউন্ডস গুলো, যে কোন গ্রাউন্ডে আমাদের লাইক রিফিউজাল গুলো আসতে হবে, অ্যাকশনস টু টেক আফটার এ রিফিউজাল। সবার শেষে একটা ইন্টারেস্টিং একটা জিসিএমএস কেস অ্যানালাইসিস করব, আপনাদের অনেকেরই হয়তো কাজে লাগতে পারে। এটা লাইক সিমিলার স্ট্যাটাস অথবা সিমিলার ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তাদের জন্য। তো জিসিএমএস কেস নিয়ে আমরা এটা প্রোগ্রামটা শেষ করবো, এবং শেষ করার আগে আমরা হচ্ছে যে ডিসকাস করবো কোন মেথড যেটা আছে, যে অ্যাকশনস গুলোর মধ্যে কয়েকটা মেথড আছে যে মেথড নিতে পারেন আফটার ইউ গেট এ রিফিউজাল। সো ইটস নট দ্যাট যে শুধুমাত্র যারা রিফিউজড হয়েছেন তাদের জন্য এই প্রোগ্রামটা, এরকম কিছু না। এটা হচ্ছে যে বেসিক্যালি যারা অ্যাপ্লাই করতেছেন অথবা করবেন, সো দ্যাট দে নো বেটার যে হ্যাঁ ঠিক আছে, আমার এই জায়গাগুলো আসলে আমার ক্লিয়ার রাখা দরকার, সো দ্যাট আই ডোন্ট গেট এনি লাইক আননেসেসারি রিফিউজাল আর কি। সো কেন রিসেন্টলি রিফিউজালের রেট, এখানে কয়েকটা কারণ আমরা খেয়াল করতে পারি। আমরা এখন পর্যন্ত যদি আমরা এই লিঙ্কটাতে যাই, ক্যানাডা কিন্তু সবকিছুই ট্রান্সপারেন্ট, আপনি একটু সার্চ করলেই দেখবেন যে canada.ca তে দেয়া আছে, কোনো না কোনো ভাবে দেয়া আছে। তো সেখানে আমরা যদি যাই, সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের যে অ্যাপ্রুভাল রেটটা আছে সেটা আপনার 2021-এও আপনার হচ্ছে যে 46% ছিল। দ্যাট মিনস হচ্ছে যে টোটাল 8,000 স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে 3,730 জনের ভিসা হয়েছিল। আমি শিওর 2022 এর এখনো আপনার স্ট্যাটিস্টিক্সটা আসে নাই, শেয়ার হয় নাই, কিন্তু আমি শিওর যে আপনার 2022-তে 8,000 অ্যাপ্লিক্যান্টের জায়গায় আমি শিওর যে অ্যাটলিস্ট 1.5 গুণ বেশি মানুষ অ্যাপ্লাই করেছিল। আফটার কোভিড এখানে লাইক একটা অ্যাপ্লিকেশনের একটা ঝোঁক বেড়ে গেছিল, যে কোনো বিভিন্ন কারণে হতে পারে বাংলাদেশ থেকে। আমার মনে হয় 12,000 হবে 2022-তে। মানে অ্যাপ্লিকেশনের আপনার অ্যাকসেপ্টেন্স রেটও আনুমানিক লাইক এরকমই 46%ই থাকার কথা যদি আমরা অ্যাকসেপ্টেন্স রেট দেখি। রিসেন্টলি 2023-তে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে যে আপনার আমাদের যে ইমিগ্রেশন মিনিস্টার ছিল তার নাম ছিল শন ফ্রেজার। তো উনি হচ্ছে যে আপনার যখন মিনিস্ট্রি হাউজিং এ গেলেন, তো যখন ইমিগ্রেশন মিনিস্টার ছিলেন তখন উনি অনেকগুলো লাইক বোল্ড স্টেপস নিয়েছিলেন। তার মধ্যে ধরেন স্টাডি পারমিটের দিকে উনি অনেক বেশি কনসিডারেশন দিয়েছিলেন। হি ওয়ান্টেড অ্যাজ মেনি টেম্পোরারি রেসিডেন্টস অ্যাজ পসিবল ইন ক্যানাডা, বিকজ আফটার কোভিড এখানে লাইক কাজ করার যে মানে লাইক আমাদের যেটাকে আমরা বলি যে সার্ভাইভাল জবগুলো করা এমপ্লয়ি অত ছিল না, অ্যাভেলেবল ছিল না। এক্সিস্টিং স্টুডেন্ট যারা আছে, যারা নতুন স্টুডেন্ট আসতেছে, ওদেরকে ফুল টাইম ওয়ার্ক পারমিটও দিয়ে দিল, যে হ্যাঁ ফুল টাইম কাজ করারও একটা লাইক সুযোগ দিয়ে দিল। এবং স্টুডেন্ট
তখন আরো বেশি স্টুডেন্ট নেওয়া শুরু করতেছিল। বিভিন্ন কান্ট্রি ছিল ওয়ার্ল্ডে লাইক জার্মানি বলেন, অস্ট্রেলিয়া বলেন, যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো ছিল, ওরা কি কোভিডের সময় কিন্তু ওরা স্টুডেন্ট নেওয়াটা বন্ধ করে দিছিল অথবা কমায় দিছিল। ইনফ্যাক্ট আপনার মনে হয় অস্ট্রেলিয়াতে লাইক আপনার ছিল 2020-21 এর দিকে, তখন আপনার স্টুডেন্ট নেয়াই বন্ধ করে রাখছিল ওরা। কানাডা saw this as an opportunity যে ঠিক আছে, then let's start taking as many students as we can because there is a demand for this higher study abroad. Canada could meet that because there are so many colleges and also like universities in Canada. They took like as many students as they could, right? So Sean Fraser took those decisions, and after he transferred to another ministry, which is a housing ministry of Canada. Suddenly, the housing ministry realized that there is a housing crisis in Canada, and the main culprit behind this is this international students, because ইন্টারেস্টেড স্টুডেন্টদেরকে আমাদেরকে তো থাকতে দিতে হচ্ছে কোথাও, রাইট? আই ডোন্ট এগ্রি উইথ ইট। ওরা হচ্ছে যে শর্টেজ অফ হাউজিং এর কথাটা নিয়ে আসছে। না, আমাদের এখন এই মুহূর্তে লাইক হাউজিং এর অবস্থা খারাপ রাইট নাও, আমাদের উই শুড লাইক গো ফর লেস স্টুডেন্টস। দিস ইজ হাউ হি ক্রিয়েটেড এ প্রেশার অন দ্য ইমিগ্রেশন মিনিস্ট্রি যে হ্যাঁ ঠিক আছে, নতুন যে মার্ক মিলার, ইফ আই এম নট রং, দ্য নতুন যে মিনিস্টার আছেন, তো সেই মিনিস্টারকে উনি একটা প্রেশার দিয়েছেন যে না, রাইট নাও আই থিঙ্ক ঠিক আছে, ইমিগ্রেশন ওয়াজ অন, রাইট নাও আমাদের হচ্ছে যে এটাকে একটু করে স্ট্রিক্ট করতে হবে। সো উই হ্যাভ টু পুট ক্যাপ অন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সবচেয়ে বেশি এটা এফেক্টেড হবে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে আপনার যে পরিমাণে স্টুডেন্টস আসতো, সেই পরিমাণে স্টুডেন্টস কিন্তু আপনার এখন ওরা হয়তো ওই ক্ষেত্রে কিছুটা ক্যাপ করে দিবে। এটার অন্যতম কারণও হইতে পারে এটা যে ইন্ডিয়ান বেশ কিছু, আপনারা জানেন হয়তো, বেশ কিছু স্ক্যান্ডাল হয়েছে ওখানে, যে ফেক আইএলস ডকুমেন্টস দেখায়া, অনেকে ফেক অফার লেটার দেখায়া ওখানে চলে গেছে, গিয়ে পিআরটিআরও হয়ে গেছে। তারপরে গিয়ে ওরা ধরা খাইছে যে হ্যাঁ ঠিক আছে, আপনি তো ফেক একটা অফার লেটার দিয়ে আসছেন। হ্যাঁ, বিকজ যখন ওরা আপনার স্টাডি পারমিটের ব্যাকগ্রাউন্ড চেক করে, ওরা ওই সময় কিন্তু ওরকম ধরেন এবিসিডি ধরে সবকিছুই আপনার চেক করে না। কিন্তু যখন ওরা ধরেন পিআর, দ্যাট মিনস পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেক করে, দে সি এভরিথিং দে, আই মিন যা যা দেখা যায় আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার লাইক আপনি কোনখানে জব করছেন, কোনখানে কি করছেন, আপনার টুইটারে কি লিখছেন, ফেসবুকে কি লিখছেন, এগুলো সবকিছু তখন চেক করে। যখন ওরা চেক করে তখন দেখা গেছে যে অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, তো অনেকটা এজেন্সি ভিত্তিক, এজেন্সি নির্ভর। সো ওই এজেন্সি হচ্ছে রেগুলেটেড না। ওরা কি করে, ইন্ডিয়া মানে ওরা কি করছে ওই সময়, ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে ধরেন ফেক অফার লেটার দিয়ে আগে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। যখন অ্যাপ্রুভাল তখন হচ্ছে যে ওরা বলতেছে যে না ঠিক আছে, আমার মানে এই প্রোগ্রামটা ভালো হবে না, এই প্রোগ্রাম ক্লোজ হয়ে গেছে বা সিট আর নাই, আমরা অন্য একটা প্রোগ্রামে মানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আফটার ইউ গেট দ্য অ্যাপ্রুভাল, ডিএলআই চেঞ্জ করে ফেললেন। সো ইন্ডিয়ান এজেন্সি এরকম একটা কিছু কাজ করছে, বেশ কিছু এজেন্সি, যে কারণে ওরা এগুলো নিয়েও হচ্ছে লাইক পার্টিকুলারলি আমার মনে হয় যে ইন্ডিয়ার উপর কিছুটা ওরা লাইক আনরিলাই করতেছে আর কি। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এর উপর ক্যাপ দেওয়ার জন্য এখন কি করা যায়, অনেকগুলা ওরা লাইক ক্যানাডিয়ান মিনিস্টার যে আছে, প্রাইম মিনিস্টার যিনি আছে জাস্টিন ট্রুডো, তারপরে ধরেন ইমিগ্রেশন মিনিস্টার আছে, ওনারাও হচ্ছে যে এখন বিভিন্ন ধরনের কজ দেখাচ্ছে যে এখন যে কলেজ যেগুলো, বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটি যেগুলো আছে, ওরা যদি কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে না পারে, তাহলে হচ্ছে যে ওরা ওই পরিমাণে স্টুডেন্ট স্টাডি পারমিট অ্যাপ্রুভাল পাবে না ওই কলেজেস গুলো। দ্যাট মিনস হচ্ছে ওরা এখন কলেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করেও আস্তে আস্তে করে, ইটস নট লাইক দ্যাট এখনই শুরু হয়ে গেছে, বাট ইন্ডিকেশন ইজ দেয়ার। স্টুডেন্টের এগেনস্টে কতগুলো টিচার্স আছে, ওরা হাউজিং দিতে পারতেছে কিনা স্টুডেন্টদেরকে, তো এগুলোর উপর ডিপেন্ড করেও আপনার স্টাডি পারমিট অ্যাপ্রুভাল করা শুরু করবে, যেটা ইতিমধ্যে ধরেন আপনার বিভিন্ন কান্ট্রি করতেছিল, লাইক অস্ট্রেলিয়া বলেন, ইউএসএ বলেন, ওরা করতেছিল যে হ্যাঁ ইউনিভার্সিটি কোয়ালিটির উপর ডিপেন্ড করে ওরা ভিসা অ্যাপ্রুভাল রেট বাড়বে কি কমবে নির্ভর করতেছিল। সো দিস আর দ্য রিজনস যে এখন হচ্ছে যে রিফিউজালের রেটটা ওরা বাড়তেছে। ওরাও লাইক ইমিগ্রেশন অফিসাররাও এখন লাইক ওনারা তো চাই হচ্ছে যে রিজেকশন আগে করার জন্য, রাইট? কারণ ওদের কাজই হচ্ছে যে অ্যাকসেপ্ট করা, যখন অ্যাকসেপ্ট করবে দে ওয়ান্ট টু মেক শিওর যে দে হ্যাভ লাইক ফুল কনফিডেন্ট অন দ্যাট স্টুডেন্ট বিফোর অ্যাকসেপ্টিং এ স্টুডেন্ট। তো দেয়ার আর দ্য রিজনস যে আপনার এখনই রিফিউজাল রেটটা বেশি। বাংলাদেশ বিং লাইক এ ডেভেলপিং কান্ট্রি, এখনো অ্যাকসেপ্টেন্স রেট আলহামদুলিল্লাহ লাস্ট 3 মান্থস 4 মান্থস যদি হিসাব করি আমরা, তাহলে হয়তো ইটস নট মোর দেন 40%, নেভার, হ্যাঁ, ইট নট মোর দেন 40%। অনেকে যদি নিজেদের মতো অ্যাপ্লিকেশন করে উইদাউট এনি লাইক গাইডেন্স অর এনিথিং, খুবই লাকি হবে যদি রিফিউজাল না হয় আর কি এখনকার যে যে সিচুয়েশন। চিনুক থ্রিও ওয়ান অফ দ্য রিজনস যে এখানে হচ্ছে যে রিফিউজালের রেটটা একটু বেশি থাকে, কারণ হচ্ছে যে চিনুক থ্রিটা হইতেছে একটা লাইক 3+, যেটা
সেটা হইতেছে যে একটা এআই ভিত্তিক লাইক এক্সেল ফরম্যাট, যেখানে হচ্ছে যে আপনার যেটা সাহায্যে আপনার অনেক সময় ভিসা অফিসাররা হচ্ছে যে নিজেদের ডিসিশন অ্যাপ্লিক্যান্টকে ওনারা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, এটা আপনার অনেক সময় ডিসিশন নিয়ে থাকেন। এমনও হয় যে অনেক অ্যাপ্লিকেশন বিফোর বিং ইভ্যালুয়েটেড ফার্দার, ইনিশিয়াল যে ফ্রেজটা থাকে এই ফ্রেজটাতে হচ্ছে যে আপনার রিফিউজ হয়ে যায়। ওইটাও একটা রিজন যে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো লাইক ক্যাপটা এরকম থাকে যে হ্যাঁ ঠিক আছে, সাউথ এশিয়ান কান্ট্রি আপনার এইজের একটা ফ্যাক্টর থাকতে পারে, তো ফাইন্যান্সিয়াল যে ইয়াটা আছে আমাদের, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এই জিনিসটারও একটা মানে ফ্যাক্টর থাকতে পারে। তো এগুলো ওরা কনসিডার করে এক্সেল শিট থেকে অনেকগুলা অ্যাপ্লিক্যান্ট একসাথে বাদ দিয়ে দেয়। আদারওয়াইজ করেন যে আসলে বাংলাদেশ থেকে যদি 8,000 মানুষ অ্যাপ্লিকেশন করে থাকে, তো ওয়ার্ল্ড ওয়াইড তেলে কতগুলো অ্যাপ্লিকেশন পড়তেছে, রাইট? মিলিয়ন অ্যাপ্লিকেশনের মাঝখানে এই লাইক 1000 হবে আপনার ভিসা অফিসার, ও এইসব অ্যাপ্লিকেশন যখন মানে ইভ্যালুয়েট করবে, তখন অবশ্যই ওদেরকে একটু শর্টকাট নিতে হবে। সেই শর্টকাটটা হচ্ছে চিনুক 3, ওদের জন্য চিনুক 3। সো এই চিনুক 3 তে হচ্ছে যে ওরা অনেক অ্যাপ্লিক্যান্টকে উইদাউট বিং ইভ্যালুয়েটেড আপনার লাইক রিফিউজ করে দেয়, ইনিশিয়ালি রিফিউজ করে দেয়। তো সেই ক্ষেত্রে লাইক লাইক রিভিউজার লেটারটা পড়ি অথবা পরে জিসিএমএস নোটস পড়ি, তখন গিয়ে আমরা ধরতে পারি আচ্ছা ঠিক আছে 8 মাসিন এর মধ্যে মাস রিজেকশনের মধ্যে। সো দিজ আর দ্য রিজনস, অথবা লাইক আমার অ্যাজাম্পশন যে দিজ আর দ্য রিজনস যে এখন রিফিউজালের রেটটা বেশি। সো আমরা যদি এখন জেনারিক রিফিউজালের যে ধরনগুলো আছে সেটার দিকে যাই, তাহলে এই কয়েক রিজন, মোস্ট লাইকলি এই কয়েকটা রিজনস আপনি যখন রিফিউজাল লেটার পান অথবা মানে অন্য কেউ যদি পেয়ে থাকে, সেক্ষেত্রে উল্লেখ করা থাকে যে ইনসাফিসিয়েন্ট ফান্ডস, বিশেষ করে লাইক বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেকটাই প্রযোজ্য। ইনসাফিসিয়েন্ট ফান্ডসের যে প্রপার এক্সপ্লেনেশন নাই, অথবা ধরেন ফান্ডস সাফিসিয়েন্ট না, ওরা মনে করতেছে ফান্ড সাফিসিয়েন্ট না, অথবা ইনকাম সাফিসিয়েন্ট না। সো সব এই সিচুয়েশনের সময় ওরা হচ্ছে যে এই জেনারিক যে ইনফরমেশন, জেনারিক যে কথাগুলো আছে, এটা হচ্ছে যে রিফিউজাল লেটারে দিয়ে থাকে। এরপরে যদি দেখি আমরা, সেটা হচ্ছে যে কান্ট্রি টাইজের কথা বলা হয়ে থাকে, ইউ ডু নট হ্যাভ সিগনিফিকেন্ট ফ্যামিলি টাইজ আউটসাইড ক্যানাডা। এবং এরপরে এমপ্লয়মেন্ট সিচুয়েশন, দ্যাট মিনস হচ্ছে your current employment situation does not show that you are financially established in your country of residence, that's why I'm refusing you. Purpose of visit মানে হচ্ছে যে the purpose of your visit to Canada is not consistent with the temporary stay given, the details you have provided in your application, and in your application এই পারপোজ অফ ভিজিটটা হচ্ছে যে আপনার কারণে রিফিউজ করুক না কেন, এটা হচ্ছে যে আপনার ওই অ্যাপ্লিকেশনে বাই ডিফল্ট থাকে। দ্যাট মিনস হচ্ছে যে এই যে কোনো কারণে আপনি হচ্ছে যে ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে পারেন নাই, তা আপনার পারপোজ অফ ভিজিট তাহলে আপনার এখানে লাইক মিট করতেছে না। দ্যাট মিনস আপনি কোন মানে ভিজিট করতে আসবেন কানাডাতে টেম্পোরারিলি, যখন দেখবেন যে আপনার স্টাডি পারমিটের রিফিউজাল চলে আসছে এবং এটা পারপোজ অফ ভিজিটের কথা বলা হয়েছে, যে কোনো একটা রিজন দেখাই দিচ্ছে উপর থেকে নিচে, তখন আপনার সাথে যদি আপনার স্পাউস যদি অ্যাপ্লিকেশন করে থাকে, অথবা ধরেন আপনার বাচ্চারাও যদি অ্যাপ্লিকেশন করে থাকে, ওনাদের রিফিউজাল লেটারেও দেখবেন এই পারপোজ অফ ভিজিটের কথা বলা হয়ে থাকে। কারণ হচ্ছে এমন না যে ওনাদের জিসিএমএস নোটস মানে চেক করলে হয়তো ডিফারেন্ট কিছু পাবেন না, কিন্তু লাইক এই জিনিসটার মানে হচ্ছে এরকম যে আপনার হাজবেন্ডের পারপোজ অফ ভিজিটই ছিল আপনি যখন ভিসা পাবেন, দ্যাট মিনস যে অথবা আপনার পারপোজ অফ ভিজিটটাই ছিল যে আপনি যখন ভিসা পাবেন তিনি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন, গিভেন দ্যাট আপনি স্টাডি পারমিট পাচ্ছেন, তারপরে উনি ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি স্টাডি পারমিট না পান, তাহলে উনি ওনার পারপোজ অফ ভিজিটটা কনসিস্টেন্ট রাখতে পারেন না। দ্যাট মিনস হচ্ছে ওনার তো লাইক আসার কোনো প্রশ্ন আসে না, রাইট? সো দ্যাট গেটস অটোমেটিক্যালি রিফিউজাল। আমি মনে হয় কখনো শুনি নাই যে ধরেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হচ্ছে যে ওয়াইফ হচ্ছে যে স্টাডি পারমিট পেয়েছে, কিন্তু তার মানে হাজব্যান্ড অর ওয়াইফ অথবা স্টুডেন্ট স্টাডি পারমিট পেয়েছে, তাই নাই, কিন্তু তার হাজব্যান্ড অর ওয়াইফ হচ্ছে যে ওপেন ওয়ার্ক, মানে সাধারণত না, লাইক আমি কখনো শুনি নাই হয়েছে এটা। সো দ্যাটস ওয়াই এই পারপাস অফ ভিজিটটা ইটস লাইক এ জেনারিক, সবখানেই থাকে। উপরে দেখবেন যে সবার উপরে লাইক একটা রিফিউজাল লেটারে সবার উপরে লেখা থাকবে যে হ্যাঁ কান্ট্রি আপনি আই ডোন্ট বিলিভ দ্যাট আপনি হচ্ছে যে 216 যে ধারা আছে সেটা অনুযায়ী যে আমি বিলিভ করি যে আপনি দেশে ফেরত যাওয়ার মতো কোনো রিজন দেখতেছি না, আপনি যদি মানে ক্যানাডা থেকে আপনি ইউ উইল নট লিভ ক্যানাডা থাকবে। সো ওটা স্পেসিফিক কোনো রিজন না, জেনারিক রিজন। পারপাস অফ ট্রাভেলটাও একটা জেনারিক রিজন। আনলেস শুধু পারপাস অফ ট্রাভেল দেয়া আছে, দ্যাট মিনস হচ্ছে যে দেয়ার ইজ সামথিং এলস, ইদার দ্যার ইজ চিনুক 3 প্লাস দিয়ে করা হয়েছে, অথবা দেয়ার ইজ সামথিং লাইক এসওপি, দেয়ার ইজ সামথিং দ্যাট এসওপি অর সাম আদার ইনফরমেশন, যেটা হচ্ছে লাইক কোয়ালিটিজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যেটা হচ্ছে যে আপনার ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে পারে নাই। এখানে আরেকটা ইন্টারেস্টিং রিজন থাকতে পারে, ইন্টারেস্টিং বলতে মিসরিপ্রেজেন্টেশনের কথা আমি এখানে লিখছি। এই যে মিসরিপ্রেজেন্টেশন দ্যাট মিনস হচ্ছে যে আপনি
এটা একেবারে শিওর শট। মিসরিপ্রেজেন্টেশন পাওয়া মানে হচ্ছে যে ইটস আ শিওর শট দ্যাট ইউ আর নট গোইং টু ইউ ক্যান অ্যাপ্লাই ইফ ইউ আর নট ব্যান্ড ফর 5 ইয়ার্স। বাট যদি ওরা মিসরিপ্রেজেন্টেশনের জন্য ধরে আর আপনি যদি রিঅ্যাপ্লিকেশন করেন উইদাউট এনি এক্সপ্লেনেশন যে কেন মিসরিপ্রেজেন্টেশনটা হইছে, তাহলে হচ্ছে যে লাইক there is highly likely that your visa will be refused again. কারণটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন ইজ লাইক এখানে খুব সিরিয়াসলি কনসিডার। এটার মানে হচ্ছে যে ধরেন আপনি কোনো ডকুমেন্ট দিচ্ছেন, অনেক ইনফরমেশন হয়তো আপনি আড়ালে করে হচ্ছে যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করছেন। যেমন অনেকে বিভিন্ন কান্ট্রিতে রিফিউজাল থাকে, বিশেষ করে আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যখন রিফিউজাল থাকে আপনার 110% আপনাকে এটা ডিসক্লোজ করতে হবে। করে আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি তাইলে হচ্ছে যে ইউএসএ, নিউজিল্যান্ড, দ্য ইউকে, অস্ট্রেলিয়া, 4টা কান্ট্রি। এইসব কান্ট্রিতে যদি আপনার টেম্পোরারি ভিসা লাইক ভিজিটর ভিসা বলেন অথবা ধরেন স্টাডি পারমিট বলেন, যে কোনো ভিসাই হোক না কেন, আপনি যদি অ্যাপ্লাই করছেন রিফিউজ হয়েছেন, যে কোনো কারণে রিফিউজাল আসতেই পারে। সব কান্ট্রি যে আপনাকে মানে ভিসা দিয়ে ফেলবে বা আমি মানে অ্যাপ্লাই করলেও যে ভিসা হবে এরকম কিছু না। মানে যে কোনো কারণে ভুলবশত অনেক কিছুর কারণেও রিফিউজাল আসতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ধরেন ডিসক্লোজ করতে হবে, কারণ ওখানে একটা ফর্মে বা ক্যানাডা আপনার স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন যখন করবেন তখন দেখবেন যে একটা ফর্মের একটা পোর্শনে স্পেসিফিক্যালি বলে দেয়া থাকে যে আপনি প্রিভিয়াস কোনো কান্ট্রিতে ক্যানাডা অর এনি আদার কান্ট্রি আপনি রিফিউজাল পেয়েছেন কিনা। তখন যদি আপনি ডিসক্লোজ না করেন, যে নো বলে আপনি হয়তো অনেক সময় আমরা ওটা তাড়াহুড়া করে অনেক সময় এই কাজটা করে থাকি যে নো 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 নো, কিন্তু আসলে এই ফর্মটা যে হ্যাঁ ফর্মটা আসলে স্পেসিফিক্যালি আমার এবং পরেই ফিল আপ করা দরকার ছিল, বিকজ ইটস ইয়োর রেসপন্সিবিলিটি যে আপনি অ্যাজ এ ক্লায়েন্ট আপনি হচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করবেন। হ্যাঁ, অ্যাজ এ ক্লায়েন্ট এটা আপনার রেসপন্সিবিলিটি যে ইনফরমেশনটা আপনি দিচ্ছেন সেই ইনফরমেশনটাই হচ্ছে যে আইআরসিসি ধরে নেবে সত্য। তো সেই ক্ষেত্রে আমি অলওয়েজ বলবো যে বি কেয়ারফুল যে ফর্মের ইনফরমেশনগুলো যাতে ইনফরমেশনগুলো কারেক্ট থাকে এবং স্পেসিফিক্যালি ওই যে রিফিউজাল যেগুলো আছে এই কান্ট্রিগুলো থেকে বেসিক্যালি যে এগুলোকে বলে 5I। 5I মানে হচ্ছে যে ধরেন এই 5টা কান্ট্রি নিজেদের মধ্যে ইমিগ্রেশনের ইনফরমেশনগুলো শেয়ার করে থাকে। দ্যাট মিনস হচ্ছে আপনি কান্ট্রিতে অ্যাপ্লাই করেন না কেন, অন্য কান্ট্রিতে আপনি কি করছেন, দ্যাট মিনস হচ্ছে অন্য কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করছিলেন কিনা কোনো সময় অথবা রিফিউজ হয়েছিলেন কিনা, এগুলো আপনারা ওরা ইজিলি একটা সিস্টেম থেকে লাইক বের করে ফেলতে পারবে। আর এখন তো ইটস লাইক আপনার বায়োমেট্রিক্সের জামানা। আপনি যেখানেই যান না কেন বায়োমেট্রিক্স দিতেই হচ্ছে, বারবার দিতে হচ্ছে। সো আপনার ইনফরমেশন সবগুলাই আপনার সিস্টেমে আছে। তো অনেকে ওটা ডিসক্লোজ করে না। আরো অনেক মিসরিপ্রেজেন্টেশন থাকতে পারে, বাট এটা একটা কমন মিসরিপ্রেজেন্টেশন ওরা থাকে। আরেকটা মিসরিপ্রেজেন্টেশন রিসেন্টলি আমি দেখতেছি, আমি জানি না আমাদের এখানে কোনো লাইক আমাদের যে পার্টিসিপেন্টরা আছেন এদের মধ্যে কেউ এটা দেখছেন কিনা, সেটা হইতেছে যে ধরেন এই অনেকে অ্যাপ্লিকেশন করে, ধরেন যখন আপনি অ্যাপ্লিকেশন করতেছেন and with a help of someone, right, with the help of someone that means হচ্ছে যে either your family members, either an agent, and agent মানে হচ্ছে যে ধরেন যে কোনো লাইক নন রেগুলেটেড এজেন্ট হইলেও নন রেগুলেটেড এজেন্ট, ধরেন আপনার আরসিআইসি অথবা লয়ার যাদের মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন, ওদেরকে আপনার মানে আইআরসিসি কে এটা জানাইতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি আমি অ্যাপ্লিকেশনটা করার সময় এই ব্যক্তির হেল্প নিছি। তো এই জিনিসটা যদি আপনি না জানান, হ্যাঁ, ধরেন আপনি হেল্প নিছেন, হেল্প নিয়ে আপনি জানান নাই অথবা লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি 100% লাইক ওরা একটা আপনাকে দিয়ে লাইক একটা ফর্ম ফিল আপ করাচ্ছে, ইউজ অফ এ রিপ্রেজেন্টেটিভ একটা ফর্ম ফিল আপ করাচ্ছে। সো সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে, ইউ গট হেল্প ফ্রম অ্যাসিস্ট্যান্স ফ্রম দিস পারসন। বাট যদি আপনি ধরেন কারো থেকে হেল্প নিছেন, ধরেন একটা এজেন্ট থেকে হেল্প নিছেন এবং এটা আপনি ডিসক্লোজ করেন নাই, এবং ধরেন এজেন্ট থেকে হেল্প নিয়েও যদি ডিসক্লোজও করেন কোনো প্রবলেম নাই, সেটা আপনি যদি একটা ইউজ অফ এ রিপ্রেজেন্টেটিভ ফর্ম লিখে দিয়ে আপনি লাইক, বিকজ এজেন্টকে আপনি সরাসরি কোনো পেমেন্ট করতে পারবেন না উইদাউট লাইক আরসিএসি এবং লয়ার ছাড়া আপনি ইমিগ্রেশন অ্যাডভাইসের জন্য কোনো রকম পেমেন্ট করতে পারবেন না, সেক্ষেত্রে নন পেইড একটা এজেন্ট দেখায় আপনি ওটা লাইক ওখানে একটা অপশন থাকে আপনি ইউজ অফ এ রিপ্রেজেন্টেটিভ ফর্মে, তো সেক্ষেত্রে নন পেইড একটা এজেন্ট দেখায় আপনি যদি অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই। কিন্তু যদি হেল্প নিয়ে আপনি অ্যাপ্লাই করে থাকেন, অ্যাপ্লাই করার পরে আপনি যদি ভিসার কোনোভাবে টের পায় যে না এটা হচ্ছে যে হি অর শি টুক হেল্প ফ্রম সামওয়ান আউটসাইড themselves, সেক্ষেত্রে ওরা এটাকে আপনার রিফিউজ করতে, ওটা মিসরিপ্রেজেন্টেশনের জন্য আপনার রিফিউজ করতে যদি করে ওটা রাইট আছে ওদের। এবং মনে হয়েছে ওটা হয়তো আপনি জিএসএমএস নোটস পড়লে বুঝতে পারবেন, অথবা কোনো একটা লাইক থাকতে পারে না অনেক মিস্টেকেনলি যারা এজেন্টরা হচ্ছে হয়তো অন্য কোনো ক্লায়েন্টের নাম দিয়ে দিল ভুলে, অথবা ধরেন কোনো একটা ইনফরমেশন দিয়ে দিল যেটাতে ভিসা অফিসার তো আজকে একটা দুইটা অ্যাপ্লিকেশন রিভিউ করতেছে না, হাজার হাজার অ্যাপ্লিকেশন রিভিউ করতেছে।
তো ওদের একটা ধারণা হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, এই একটা প্যাটার্নের অ্যাপ্লিকেশন এখান থেকে আসতেছে, এই অ্যাপ্লিকেশন সেন্টার থেকে আসতেছে, কিন্তু অ্যাপ্লিকেশন সেন্টার থেকে আসলেও এরা হচ্ছে যে ডিসক্লোজ করে নাই। দ্যাট মিনস হচ্ছে আমার লাইক ধারণা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশনও আপনি দেখবেন অনেকে এটা পেয়ে থাকে। আমি দেখছি রিসেন্টলি কিছু গ্রুপের মধ্যে আমি এটা দেখছি যে হ্যাঁ, মিসরিপ্রেজেন্টেশনের কারণে এবং স্পেসিফিক্যালি লাইক মিসরিপ্রেজেন্টেশন হইতেছে। সো দিস আর দ্য কমন গ্রাউন্ডস। এরপরে যদি আমরা যাই, ওকে, সাপোজ আপনার হচ্ছে যে ধরেন ভিসা রিফিউজ হইলো, ভিসা রিফিউজ হওয়ার পর আমি হচ্ছে যে I just want to take a deep breath right now, take a deep breath and relax right now. সেটা হচ্ছে যে I want to ask any of the participants যে like the flow I'm going right now, is it too fast or it's too slow, whatever it is, just let me know so that I will pick up anyone please. ঠিকঠাকই আছে আরফিন ভাই। ঠিক আছে, আচ্ছা। তো আমি হচ্ছে যে খুব ফাস্টও যেতে চাচ্ছি না, আবার খুব স্লো করে লাইক I don't want to drag it for like 2 hours. So I want to wrap it up, but also I want to যত ইনফরমেশন পাওয়া যায় I want to share. So let's go then. So এখানে আমার কি কথা বলা আছে এখানে, okay. So like someone has a refusal, right? Someone has a refusal and then like মনে হয় যে না আল্লাহ refusal হয়ে গেছে right now, like the dream is over. Actually, if you think it like that, actually আমি বলবো যে না, dream is not over. Just don't panic when you get a refusal because that is a common thing. Because আমি কিছুক্ষণ আগে যে reason there it could be so many other things that played a role in your refusal, যেগুলো হচ্ছে যে it's out of your control, right? So সেক্ষেত্রে আমি বলবো যে don't worry, just take a deep breath and relax. And the first thing when you get a refusal, I advise each and every client to do within 24 hours, even within এত urgent, within 24 hours আমি বলবো যে apply for GCMS notes. হ্যাঁ, GCMS notes এটা কি আমি কিছু পরে আসতেছি। GCMS নোটস এর জন্য প্রথমে অ্যাপ্লাই করে ফেলবেন। এটার জন্য যে ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, কনসেন্ট ফর্ম ফিল আপ করতে হয়, সেগুলো করে আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। তো GCMS নোটস পাওয়ার পর you wait for the GCMS note and try to read the note, and while you wait for the GCMS notes, go through your application to find if there is anything that's like not matching the standard or criteria of the Canadian immigration. তো সেই ক্ষেত্রে আমাদের লাইক একটা অ্যাজিউম করা, ঠিক আছে, আমাকে তো ধরেন এই গ্রাউন্ডে হচ্ছে যে রিফিউজাল দিছে, হোয়াট কুড ইট বি, বাট ডোন্ট বি সো like so into it. Just wait for the GCMS and wait for the notes from the officer. ওরা কি বলে দেখেন, দেখার পরে এরপর ডিসাইড করেন যে what could be your further like next actions গুলা কি হবে. So after you get the GCMS notes, you choose one of the available 3 options. So available 3 options গুলা আপনার কি আমি বলতেছি, before that I'd like to highlight the GCMS sections here. So GCMS আপনার কি, সেটা হচ্ছে যে গ্লোবাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানে আপনার ভিসা অফিসাররা আপনার যে অ্যাপ্লিকেশনটার ব্যাকগ্রাউন্ডে, অ্যাপ্লিকেশন যখন করছেন আপনি, অ্যাপ্লিকেশন সে যখন ইভ্যালুয়েট করে তার ব্যাকগ্রাউন্ডে আসলে ওরা হচ্ছে যে এই নোটসগুলো ইলেকট্রনিক্যালি আপনার নিতে থাকে। দ্যাট মিনস হচ্ছে যে ধরেন আপনার বায়োমেট্রিক কালেকশন থেকে শুরু করে আপনার ব্যাকগ্রাউন্ড চেক থেকে শুরু করে এভরিথিং ওরা নোটগুলা কালেক্ট করতে থাকে। সো বিভিন্ন জায়গায় নোটসগুলো হয়, আপনি বায়োমেট্রিক থেকে শুরু করে যখন বায়োমেট্রিক স্টার্ট, এই নোটসগুলো যারা বায়োমেট্রিক্স আপনার নিচ্ছে বিএফএস সেন্টারে, ওরা কিছুটা নোটস দেয়, ওই নোটসগুলো আপনি জিসিএমএস নোটসে পাবেন। যে হচ্ছে যে ভিসা অফিসার থাকে উনিও কিছু কিছু নোটস আপনার বিভিন্ন আপনার পর্যায়ে নিতে পারে, মেডিকেলের ক্ষেত্রে নিতে পারে, মেডিকেলে যদি কোনো কনসার্ন। আর ফাইনালি হচ্ছে যে ধরেন এই আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি সে ইভ্যালুয়েট করছে, ইভ্যালুয়েট করার পরে ফাইনালি আপনি জিসিএমএস নোটসটা যখন আপনি নোটসটা পাবেন, লাইক 50 পেজ হইতে পারে, 60, 70, 80 পেজও হইতে পারে, depending on the like if there was any previous refusal or not, something like that. আর আপনি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনের সাথে একসাথে অ্যাপ্লাই করছেন কিনা, আর যদি একলা অ্যাপ্লাই করেন হয়তো কম বেশি হইতে পারে পেজ। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে নোটস সবার লাস্টে আপনার 2-3 পেজে, লাস্টের 2-3 পেজেসে আপনি দেখবেন যে আপনার স্পেসিফিক্যালি নোটস জিএমএস এর। সো যদি যে স্পেসিফিক কোনো নোট না লেখা থাকে, জেনারিক নোট লেখা থাকে, সো ইউ ক্যান এজিউম দ্যাট এটা হচ্ছে যে আপনার 3 এর মাধ্যমে, চিনুক 3 এর মাধ্যমে এটা মানে লাইক ইভালুয়েট করা হয়েছে। দ্যাট মিনস আপনার যে ভিসা অফিসার আছে উনি মানে এটা আপনার কেসে হাত দেন নাই, দ্যাট মিনস আপনার ফাইলটা পড়ে দেখেন নাই, উনি জাস্ট হচ্ছে যে ইনিশিয়াল কিছু যে ইনফরমেশন আছে যেগুলো আপনি আপনার ফর্মে দেন, অ্যান্ড সেই ফর্মসগুলো হচ্ছে যে ধরেন বারকোডেড ফর্ম থাকে, রাইট, স্টাডি পারমিটের জন্য অথবা ধরেন ওপেন ওয়ার্ক পারমিটের জন্য
ওইখানে যে ইনফরমেশন গুলো থাকে ওগুলো অনেকটাই ইম্পর্টেন্ট। সো ওই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে ওরা এআই ডিসিশন নিয়ে, আপনার ডিসিশন না, লাইক পসিবল ডিসিশন দিয়ে, অথবা ধরেন কিছু ইনফরমেশন, সামারাইজ ইনফরমেশন ভিসা অফিসারকে দেয়, ভিসা অফিসার ওই সামারাইজ ইনফরমেশন দেখে আপনার ডিসিশনটা নিয়ে নেয়, ঠিক আছে। আদারওয়াইজ ইটস নট পসিবল টু, লাইক আপনার প্রত্যেকের অ্যাপ্লিকেশনে 15-20 মিনিট করে সময় দেয়, এত সময় ভিসা অফিসারদের হাতে থাকে না, পসিবল না আরকি, হিউম্যানলি পসিবল। সো দ্যাটস ওয়াই এআই এর হেল্প নেয়। তো সেক্ষেত্রে যখন আপনি জিসিএমএস এর লাস্ট 2-3 পেজে দেখবেন যে জেনেরিক, যে আপনি যে কথাগুলা ওরা রিফিউজাল লেটারে দিছে, সেই রিফিউজাল লেটারের কথাগুলো আবার জেনেরিকলি আপনার জিসিএমএস নোটসে চলে আসছে। দ্যাট মিনস হচ্ছে যে আপনার there is a higher possibility যে আপনি হচ্ছে যে you have been like evaluated by a by an AI. তো এখন এই জন্য দেয়ার আর ওয়েজ, যে আমি একটা লিঙ্ক দিলাম, এই লিঙ্কের মাধ্যমে আপনি জিসিএমএস নোটসটা অ্যাপ্লাই করতে পারেন। তো জিসিএমএস নোটসে আপনার অ্যাপ্লাই করতে হইলে আপনাকে ইদার হচ্ছে যে হেল্প নিতে হবে এমন কোনো মানুষের কাছে যে হচ্ছে লাইক যে কানাডাতে অবস্থান করতেছে। সো এনিওয়ান হু ইজ কারেন্টলি ইন ক্যানাডা, এনি ক্যানাডিয়ান সিটিজেন অর এনি পার্মানেন্ট রেসিডেন্ট, ওনাদেরকে আপনি একটা লাইক কনসেন্ট ফর্মটা সাইন টাইন করে ওনাকে যদি দিয়ে দেন, উনি আপনার হয়ে অ্যাপ্লাই করে দিতে পারবে। আর যদি আপনার এজেন্ট ক্যানাডিয়ান হয়ে থাকে অথবা আরসিআইসি লয়ার ক্যানাডিয়ান হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই লাইক দে ক্যান অ্যাপ্লাই, রাইট? সেটা যে কোনো। সো নাও লেটস বলতেছিলাম আপনার পসিবল অপশনস, পসিবল রাউটস গুলা কি হবে, হ্যাঁ, হোয়াট আর দ্য রাউটস, what are the routes you have after the like refusal? So the best route আমি বলবো before you consider reapplication, but the best route is to apply the first time you apply with all the factors covered. That means হচ্ছে আমি এই যে এখানে একটা কথা লিখলাম, এখানে leave no stone unturned while submitting an application. That means হচ্ছে first time যে অ্যাপ্লিকেশনটা আপনি করতেছেন, try to be very descriptive, very detailed, and try to address all the concerns or all the factors that you've been asked to address, right? তো আপনি হচ্ছে যে যখন গাইডলাইন, মানে আমরা যখন আপনার এই স্টাডি পারমিটের গাইডলাইন দেখি, আপনার আইআরসিসি ওয়েবসাইট থেকে হোক, অথবা ধরেন আমাদের বাংলাদেশিদের ম্যাক্সিমাম আপনার স্টাডি পারমিটের ইভ্যালুয়েশন অথবা টেম্পোরারি রেসিডেন্সের ইভ্যালুয়েশনটা হয় আপনার সিঙ্গাপুরে। তো সেক্ষেত্রে সিঙ্গাপুর অফিসেরও একটা গাইডলাইন থাকে। ওই গাইডলাইনে যে ফ্যাক্টরস গুলো ওরা ডিসক্রাইব করছে, এই ফ্যাক্টরস গুলো আমরা লাইক প্রথম অ্যাপ্লিকেশনে চেষ্টা করব যে হ্যাঁ ঠিক আছে, এই ফ্যাক্টরস গুলো আমরা কভার করে দিচ্ছি। দ্যাট মিনস দ্যাটস ইয়োর জব, মানে দ্যাটস দ্য ফার্স্ট জব আমি বলবো করতে। দ্যাট মিনস যে বিফোর গেটিং এ রিফিউজাল, ট্রাই টু বি অ্যাজ সিনসিয়ার অ্যাজ ইউ ক্যান টু অ্যাপ্লাই। সো দ্যাট তো আপনাকে হচ্ছে যে লাইক আননেসেসারি কোনো রিফিউজাল ফেস করতে হইতেছে না, রাইট? ইভেন দো আপনি 100% পারফেক্ট, 110% পারফেক্ট অ্যাপ্লিকেশন করেন, দেয়ার ইজ নো গ্যারান্টি যে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে, বিকজ ইটস ভেরি মাচ সাবজেক্টিভ। লাইক আমি এখন ইটস মেথোডোলজিক্যাল, অথবা ধরেন নট মেথোডোলজিক্যাল, ইটস নট সিস্টেম্যাটিক রাইট নাও। কারণ ভিসা অফিসার দে ক্যানট অ্যাকচুয়ালি সে যে হ্যাঁ আপনি এ বি সি ডি দিচ্ছেন, রাইট নাও ইউ আর গেটিং আ ডি অথবা ইউ আর গেটিং আ ভিসা, রাইট? এটা হতে পারে যে অনেকে এ বি ভিসা পেয়ে গেছে, অনেকে এ বি সি ডি থেকে জেড দিয়েও ভিসা পায় নাই। সো এটা অ্যাকচুয়ালি সাবজেক্টিভ কিছুটা ভিসা অফিসারের ক্ষেত্রে থেকে। তাও ওরা চেষ্টা করে, যেহেতু এটি হিউম্যান মেড ডিসিশন, মোস্ট অফ দ্য টাইম ইটস হিউম্যান মেড ডিসিশন, ওরা চাচ্ছে লাইক টু মেক ইট অ্যাজ সিস্টেমেটিক অ্যাজ পসিবল, সো দ্যাট ওদেরও ফার্দার কোনো রকম লাইক জবাবদিহিতা না থাকে। হ্যাঁ ঠিক আছে, লাইক আমি কেন এটা রিফিউজ করলাম, এই কারণ ওরা দিতে পারে, কারণটা দিতে পারে, রাইট? কিন্তু আমি স্টিল বলবো যে আপনি 110% পারফেক্ট মানে ইয়া করলে, অ্যাপ্লিকেশন করলেও দেয়ার ইজ নো গ্যারান্টি যে এটা হচ্ছে যে অ্যাপ্রুভাল হবেই। কারণ ভিসা অফিসারের যখন মর্জি, এটা এমন না যে ওরা লাইক দায়ী করতেছে, বাট ওই সময়টাতে ওদের মনে হচ্ছে যে না, এটা হয়তো ইটস নট এ ভেরি গুড লাইক অ্যাপ্লিকেশন, বা আমার কাছে মনে হয় না এটা, আই ডোন্ট বিলিভ ইট যে উনি মানে আফটার স্টাডিং উনি আপনার পড়াশোনা করার পরে উনি হচ্ছে যে দেশে ফেরত যাবেন। ইটস লাইক, আমি জানি না আপনাদের মধ্যে কোনো কেউ টিচার আছেন কিনা, অনেক টিচার থাকতে পারে না যে অনেক সময় খাতা প্রথম 10-12টা কাটার পরে একটা সেন্স পেয়ে যায়, হ্যাঁ 10-12টা খাতা কাটার পরে ওই খাতাগুলো হয়তো ভালোভাবে ইভ্যালুয়েট করছে, অনেকজনকে লাইক পাস করাইছে, অনেকজনকে ফেল করাইছে। আফটার কাপল অফ খাতা you get used to it and then you just go through it, not like অনেক সবকিছু এবিসিডি সবকিছুই না দেখে অনেক সময় আমরা নাম্বারিং গ্রেডিং করে ফেলি। আই এম নট লাইক, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কারণ অনেক সময় লাইক মানে করতে হয়েছে বা দেখছি আমরা এই জিনিসগুলো, এই জন্যই বললাম আমি। তো ইটস নট লাইক যে ইচ্ছা করে কেউ এটা হয়ে যায়, হিউম্যান এরর, অ্যাগেন ইটস এ সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ।
So that's why I tell everyone, first time application করার সময় take your time, try to cover all the factors and then apply. Then of course 100% always pray to Allah that এই অ্যাপ্লিকেশনটা যেতে হচ্ছে যে অ্যাপ্রুভড হয়ে যায়। আর যদি নাও হয় তাও স্টিল বি থ্যাঙ্কফুল যে হ্যাঁ ইয়ার ডিসিশন তো একটা আসছে, দ্যাটস গুড থিং, রাইট? দেন রাইট নাও আপনি এটা সো সেই কিছুটা দেয়ার আর থ্রি অপশনস ইউ হ্যাভ আফটার ইউ গেট এ লাইক রিফিউজাল। সবকিছু করলেন তারপরে রিফিউজাল হইলো, দেয়ার আর থ্রি অপশনস। ওয়ান ইজ রিকনসিডারেশন, another one is judicial review, another one is reapplication. So I will go through A and B very fast বিকজ দেশের ক্ষেত্রে অথবা ধরেন আমাদের দেশ না, দেশ বলে কথা না, ওভারঅল স্টাডি পারমিটের ক্ষেত্রে এই জিনিসগুলোর প্র্যাকটিসটা খুবই একটু কম, অনেকটাই কম। সো লেটস গো ফর রিকনসিডারেশন ফার্স্ট। সো রিকনসিডারেশনটা কি? রিকনসিডারেশন হচ্ছে যে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, সেটা টেম্পোরারি রেসিডেন্স হইতে পারে, আপনার পার্মানেন্ট রেসিডেন্স হইতে পারে, সেটা হইতে পারে স্টাডি পারমিট হইতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশন হইতে পারে। এখন আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনি রিফিউজ হওয়ার পরে আপনি খেয়াল করলেন যে যে কারণগুলো রিফিউজালের জন্য দেয়া হয়েছে সেই কারণগুলো অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। দ্যাট মিনস হচ্ছে দেয়ার ইজ এ ক্লিয়ার মিস্টেক ডান বাই ভিসা অফিসার। দ্যাট ইজ এ ক্লিয়ার মিস্টেক। এই ক্লিয়ার মিস্টেকটা হইতেছে যে ধরেন আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, সেই এক্সাম্পল অনুযায়ী ধরেন আপনি রিফিউজ হওয়ার পরে আপনার ভিসা অফিসার একটা নোট দিচ্ছে আপনাকে জিসিএমএস নোটসে যে স্টুডেন্টের যে আইএলস এর স্কোর ছিল সেটা, আমি এটা রিয়েল টাইম কেস, আমি এই জন্য বলতেছি। স্টুডেন্ট যে আইএলস এর স্কোর ছিল সেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি আইএলস এর যে রিকোয়ারমেন্ট এই প্রোগ্রামের জন্য সেটার সাথে ম্যাচ করতেছে না, এই কারণে আমি রিফিউজ করে দিলাম। বাট আপনি যখন এই রিফিউজাল নোটটা পাইছেন না, পাওয়ার পরে আপনি শিওর যেটা এরর, কারণ আপনি ইউনিভার্সিটি ধরেন 6 চাইছে, আপনি 6.5 পাইছেন, তো স্টিল আপনি লাইক 6ও পাইলেও ইউ আর ম্যাচিং দ্য ক্রাইটেরিয়া দ্যাট ইজ সেট বাই ইউনিভার্সিটি। তো আপনি শিওর যে এটাতে কোনো মিস্টেক হয়েছে, ভিসা অফিসারের মিস্টেক হইতে পারে, দেন অ্যাগেন হিউম্যান মেড ডিসিশন, এরর ইজ বাউন্ড টু হ্যাপেন। তো তখন আপনি এই রিকনসিডারেশন রিকোয়েস্টটা আপনি দিতে পারেন। আমি একটা এক্সাম্পল দিলাম, এছাড়াও আরো অনেক শিওর শর্ট হয়ে থাকতে পারে, বাট এটা খুবই রিয়ার। হ্যাঁ, এবং রাখতে হবে যে ভিসা অফিসার হচ্ছে যে একটা যখন ডিসিশন নেয় সে কিন্তু একটা কোয়ালিফাইড একটা পার্সন, এবং সে যখন ডিসিশন নিছে সে মোটামুটি কনফিডেন্ট হয়ে একটা ডিসিশন নিছে, রাইট? যদি একেবারে লাইক ওপেন কোনো এরর না থাকে এরকম, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি রিকনসিডারেশন একটা রিকোয়েস্ট করেন সেটা আপনার সম্ভাবনা বেশি। ইনফ্যাক্ট আমি আমার লাইক অনেকের জন্যই রিকনসিডারেশন করছি। আমি লাইক যখন দেখি যে না দিস ইজ লাইক 100% এই ক্লায়েন্টের আপনার ভিসা পাওয়ার কথা ছিল, লাইক এটা আমার 100% নট লাইক 100%, কিন্তু ধরেন লাইক আমি জিএসএমএস নোটস পাইলাম, আমি মনে হয়েছে যে যে ডেফিনিশন বা যে ইয়াগুলো দেওয়া হয়েছে এগুলো ইটস নট গুড এনাফ, আমি রিকনসিডারেশন রিকোয়েস্ট করছি, আগেও করছি, বাট আই নেভার স এনিওয়ান লাইক গেটিং অ্যাকসেপ্টেড। বাট কারণ ভিসা অফিসারের আপনি যখন লাইক রিকোয়েস্টটা করতেছেন আইআরসিসি কে, তো ইট গোজ টু দ্য সেম ভিসা অফিসার হু টুক দ্য ডিসিশন অ্যাবাউট রিফিউজিং ইউ। তো তার কিন্তু এটা কিন্তু তার উপর ভিত্তি করে আপনি, তার উপর ডিপেন্ড করে যে হ্যাঁ আমি এটাকে এক্সের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। আপনি চাইলেই হচ্ছে যে ধরেন এই রিকোয়েস্ট করলেন আর এটা অ্যাকসেপ্ট হয়ে গেলো এরকম না। সো এটার জন্য তার কাছে কোনো জব দিয়ে তাও নাই। সো শিওর শট কোনো এরর হইলে বিভিন্ন কথা, কিন্তু ধরেন শিওর শট যদি এরর না থাকে, কোনো ভেগ টার্মস থাকে বা ধরেন ক্লিয়ারলি কোনো আইডেন্টিফাইড কোনো কিছু নেই, সেক্ষেত্রে আপনি আসলে রিকনসিডারেশন রিকোয়েস্ট করেও কোনো লাভ হবে না। সো ধরেন রিকনসিডারেশনের রিকোয়েস্ট করে লাভ হইলো, সেক্ষেত্রে ধরেন আপনার যে ফাইলটা আপনাকে রিফিউজ করা হয়েছে সেটাকে আবার রিওপেন করবে, সেই আবার সেটাকে করবে, লাইক ইভ্যালুয়েট করবে। সো এখানে বলে দেওয়া আছে যে ইট ইজ দ্য সোল ডিসক্রিপশন অফ দ্য অফিসার ওয়েদার শি শুড রিওপেন দ্য ফাইল অর নট, রাইট? এখানে কোনো টাইম ফ্রেম নাই, আপনি যে কোনো সময় করতে পারেন। ইনফ্যাক্ট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে রিকনসিডারেশন বলেন বা জুডিশিয়াল রিভিউ টু দ্য ফেডারেল কোর্ট অফ ক্যানাডা অথবা রিঅ্যাপ্লিকেশন বলেন, সেই তিনোটা আপনি তিনটা প্রসেসই আপনি একসাথে চালাতে পারেন একটা অ্যাপ্লিকেশনের এগেনস্টে। সো এখানে লাইক তো রিকনসিডারেশন রিকোয়েস্টের কোনো টাইমলাইন নেই। এমন হইতে পারে যে আপনি রিকনসিডারেশন রিকোয়েস্ট দিচ্ছেন, পাশাপাশি আপনি রিঅ্যাপ্লিকেশনও করছেন, এবং এর পাশাপাশি যে জুডিশিয়াল রিভিউটা আপনি যে কেস আপনি আপনার যে রিফিউজড কেস আছে, অরিজিনাল যে কেসটা আছে সেটার জন্য আপনি জুডিশিয়াল রিভিউ আপনি যদি সেই সাকসেস থাকে তো ইটস ওকে। কিন্তু রিকনসিডারেশনের কোনো টাইমলাইন নেই, এটা জাস্ট ইটস নাথিং বাট আ ওয়েব ফর্ম, যে ওয়েব ফর্মে আপনি হচ্ছে যে অ্যাজ পোলাইটলি অ্যাজ ইউ ট্রাই টু লাইক কনভিন্স দ্য ভিসা অফিসার যে হ্যাঁ ঠিক আছে এটা আমি
আসলে যেটা তুমি বলছো, অবশ্যই তুমি তো অনেক কিছু দেখে শুনে বলছো, বাট আমার মনে হয় এখানে একটু ভুল আছে। তো এটা যে কেউ করতে পারে, এটার জন্য কোনো ন্যাশনালিটি, কোনো রকম লাইসেন্স বা সে পারেন আপনার হয়ে এজেন্টও করে দিতে পারে, যদি আপনার কোনো অফকোর্স আপনার ডেডিকেটেড কোনো এজেন্ট থাকে, ইউজ অফ রিপ্রেজেন্টেটিভ ফর্ম সাইন করে থাকেন, অথবা আপনি যদি কোনো রিপ্রেজেন্টেটিভকে ইয়া করে থাকেন লাইক আরসিআইসি অথবা লয়ার, ওনারাও এটা করে দিতে পারেন। এটা কোনো ফরম্যাট নেই, জাস্ট একটা লেটার, এবং সেই লেটারে আপনি স্পেসিফিক্যালি ওই এররগুলো ধরাই দিতে পারেন। কিন্তু লাইক টু বি পোলাইট ওয়াইল ডুইং দিস। সো এখন রিকনসিডারেশনের পরের যে স্টেপটা বা পরের যে ডিসিশনটা আপনি মানে অপশনসটা আপনি নিতে পারেন, সেটা হচ্ছে যে জুডিশিয়াল রিভিউ। সো জুডিশিয়াল রিভিউটা হইতেছে, ধরেন আপনার কোনো একটা ডিসিশন, যে ভিসা অফিসার একটা ডিসিশন নিচ্ছে এবং ডিসিশনটা তো আপনার কাছে মনোভূত হয় নাই, আপনি 100% শিওর, যেমন আমাদের যে অনেকের হচ্ছে যে ধরেন এনাফ টাকা পয়সা আছে ব্যাংকে, আপনার যেটা আপনার যে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটাকে ম্যাচ করে, মানে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা আছে, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা ম্যাচ করে। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট কি? সো ফাইন্যান্সিয়াল অ্যাডমিসিবিলিটি পাস করার জন্য আপনাকে এনাফ লিকুইড ফান্ড দেখাইতে হয়, যে হ্যাঁ ঠিক আছে, আমি ক্যানাডাতে পড়াশোনা করতে আসতেছি, এটার বাৎসরিক কস্ট হচ্ছে যে 25 লাখ টাকা, আপনার ইয়ার টিউশন ফিজ, অ্যান্ড দেন কস্ট অফ লিভিং এতটা, আসা যাওয়ার প্লেন ফেয়ার, মানে সবকিছু মিলে ধরেন একটা এস্টিমেটেড অ্যামাউন্ট আছে, ধরেন $50,000 অথবা $60,000 হচ্ছে যে আমার বছরে খরচ হবে 1 বছরে, হ্যাঁ। তো তার এগেনস্টে 1 বছরে, এবং ইন্টারেস্টিংলি ক্যানাডার গাইডলাইনে আপনার কিন্তু বলে দেওয়া আছে, স্টাডি পারমিটের গাইডলাইনে, যে আপনাকে প্রথম বছরের ফি বা প্রথম বছরের যে এক্সপেন্সটা আছে সেটা আপনার কাছে অ্যাভেলেবল কিনা, সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে আপনার থেকে। আপনি ওটা প্রুভ করতে পারলে ইটস গুড এনাফ। কিন্তু সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে কিভাবে আপনি হচ্ছে যে পেমেন্টটা করবেন, আপনার যদি আন্ডারগ্রেড হয়ে থাকেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের জন্য হলেও কিভাবে পেমেন্টটা করবেন, এটার একটা এস্টাবলিশ সোর্স থাকতে হবে আপনার কাছে। হয়তো আপনি ফার্স্ট ইয়ারে যে টাকাটা দেখাইছেন 60-70,000 টাকা, ওইটা এনাফ, কিন্তু সেকেন্ড থার্ড ইয়ারে আপনি কিভাবে, হোয়াট ইজ ইউর প্ল্যান লাইক সেকেন্ড থার্ড ইয়ারের জন্য, ওটা আপনাকে দেখাইতে হবে এস্টাবলিশড ইনকাম দেখায়া। তো সবই আপনি দেখাইলেন, ধরেন ইনফ্যাক্ট আপনি যে ফান্ড দেখাইছেন সেটা হয়তো যে অ্যাভেলেবল ফান্ড আছে, হ্যাঁ, কিন্তু ভিসা অফিসার বললো না, এনাফ ফান্ড নাই, এনাফ ফান্ড মনে হয়নি, এটা কোনো গ্রাউন্ড হইতে পারে না, এটা খুবই জেনারিক, এটা খুবই ভেগ একটা ডিসিশন। এটার এগেনস্টে ইফ ইউ আমি স্পেসিফিক কোনো ডিসিশনের এগেনস্টে বলতেছি না, এই ধরনের কোনো ডিসিশন আপনার কাছে মনে হয়েছে, আপনার মনোভূত হয় নাই, হ্যাঁ, না এটা এটা ঠিক হয় নাই, এটা তো আমার কাছে সবকিছু আছে, কেন আমাকে বলছে, মানে কোন বেসিসে, ওরা যদি বলে যে না, এখানে এক স্পেসিফিক স্টেটমেন্ট আছে যেটা আমার কাছে মনে হয়েছে, কি বলবো আপনাকে, ফরজারি করা হয়েছে, রাইট, ওটা বলে তো মিসরিপ্রেজেন্টেশন অটোমেটিক পড়ে যাবেন। বাট ওটা ধরেন ভিসা অফিসার মিসরিপ্রেজেন্টেশন না ফেলে বললো আর কি কিছু একটা, তখন গিয়ে ধরেন আপনি ইদার রিঅ্যাপ্লিকেশন করেন, অথবা আপনি যদি কনফিডেন্ট থাকেন যে না অ্যাকচুয়ালি কোনো রকম ভুল হওয়ার কথা না আমার মাধ্যমে বা আমার অ্যাপ্লিকেশনে, দেন আই শুড গো ফর জুডিশিয়াল রিভিউ। তো আপনি ওটাতে যেতে পারেন। ইটস এন ভেরি এক্সপেন্সিভ মেথড, কারণ হইতেছে যে ইট ইন টার্মস অফ মনিটারি, ইন টার্মস অফ টাইম, it takes a lot of time around আপনার এই ডিসিশন, লাইক মানে Canada is like open for everyone. It tries to be as equitable as it can be, ধরেন সবার জন্য, including anyone applying for outside. So Canada wants to be just to everyone. So এই just everyone করার কারণেই একটা অপশন, কিন্তু I'm not sure বাট কানাডাতে এই অপশনটা আছে, যে আপনি রিফিউজ হয়েছেন, রিফিউজ হওয়ার পর ইফ ইউ ফিল যে your application was evaluated unjustly, তাহলে আপনি ওদের যে ফেডারেল কোর্টটা আছে ওখানে একটা অ্যাপিল করতে পারেন, এটাকে বলে জুডিশিয়াল রিভিউ। এই অ্যাপিলটা আপনি ইদার একটা লয়ার দি অনলি ক্যানাডিয়ান লয়াররাই আপনাকে ওই অ্যাপিলে রিপ্রেজেন্ট করতে পারবে, নট অ্যান আরসিআইসি, নট এনি আদার এজেন্ট, লাইক গোস্ট এজেন্টের কথা তো বাদই দিলাম, ইভেন রেগুলেটেড আরসিআইসি হচ্ছে যে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে না ওই জুডিশিয়াল রিভিউতে। এবং আপনি কোনো নন রেগুলেটেড কারো হেল্প না নেওয়াটাই অবশ্যই 110% ভালো। তো কেউই আসলে আপনাকে হেল্প করতে পারবেন না রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে, ক্যানাডিয়ান লয়াররা আপনাকে হেল্প করতে পারবে। সেক্ষেত্রে লয়ারের প্রচুর পরিমাণে টাইম দিতে হবে আপনার কেসটাতে টাইম দিতে হবে, সেই কেসের এগেনস্টে ওনার আপনার যে ডিসিশনসটা আছে সেই ডিসিশনের এগেনস্টে কিভাবে উনি প্রুফ করবে, সেটা ওনার একটা টাইপ অফ ফরম্যাট আছে সেই লয়ারের, মানে একটা প্র্যাকটিস করা হয় যে হ্যাঁ ঠিক আছে, এইভাবে এই কেসগুলোর এগেনস্টে প্রিভিয়াস কোনো কেসেস আছে কিনা, সময় প্রিভিয়াস কেসেস, যে ধরেন যে কোনো একটা কেসে প্রিভিয়াসলি সেম সিচুয়েশনে ভিসা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, কিন্তু ওই সেম সিচুয়েশন আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু সেটাতে ভিসা অ্যাপ্রুভাল হয় না, উল্টা রিজেক্ট হয়েছে। সো কেন হয়েছে, এই কোয়েশ্চেন্স গুলা
একটা লয়ার অ্যাকচুয়ালি রিসার্চ করার পরে আপনার সাথে যে কেসে অ্যাপ্লিকেবল হবে সেই কেসগুলো দিয়ে ওটা দে ট্রাই টু এস্টাবলিশ এ কেস, রাইট? তো লিগাল কেস, তো it takes a lot of time, and if you take help from a Canadian lawyer, I'm sure যে কোনো Canadian lawyer will not like take lesser than like $7,000-8,000. Some takes like $15,000 as well, more than $15,000 as well. So ওরা এর কমে গিয়ে তাহলে ধরে নিতে হবে ম্যাক্সিমাম কাজ মানে আপনাকেই হয়তো করতে হবে, অথবা ধরেন অত ভালোভাবে হবে না আর কি কাজটা, মানে I'm not sure, হইতেও পারে ভালো, অনেকে হইতে পারে না, কমেন্ট মধ্যে করে ফেলতেছে। কিন্তু জেনারেল একটা আমি যদি লাইক বল পার্ক করি, দেন $5,000 to $15,000, it can be range anything between that. So it's very expensive process, and also it takes time. আপনার অলমোস্ট 6 মাসের ব্যাপার হতে পারে এটা, এবং 1 বছরও লেগে যেতে পারে ডিসিশনটা আসতে। সেই ডিসিশনটা আসার পরেই যে আপনি হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার ফেভারে ডিসিশন পাবেন এরকম কিছু হবে না কিন্তু, মানে এটা না হওয়ার সম্ভাবনা বেশি আর কি। খুব রিয়ারলি কোনো একটা ডিসিশন ধরেন আপনার ফেভারে আসছে, সেটা হইতেছে যে ধরেন আপনি মানে অ্যাপ্রুভড হয়ে গেছে, ভিসা অ্যাপ্রুভাল হয়েছে এরকম কিছু না। সাধারণত যেটা হয় যখন একটা লয়ার কেসটা ডিফেন্ড করে আপনার হয়ে, সেক্ষেত্রে যে জাজ আছেন উনি হচ্ছে যে ডিসিশন নেন যে ঠিক আছে ভিসা অফিসার ভুল করছে কি করে নাই। যদি ভিসা অফিসার ভুল করে থাকে এবং সেটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে সেম কেসটাকে আবার ওপেন আমরা রিকনসিডারেশনে করতে বলি। রিকনসিডারেশন যদি অ্যাকসেপ্টেড হয় সেক্ষেত্রে সেম ভিসা অফিসার আপনার ফাইলটা রিওপেন করে, কিন্তু এই ক্ষেত্রে আপনার ফাইল যদি ওপেন হয় আবার ওপেন করতে বলা হয়, সেক্ষেত্রে এই আপনার ফাইলটা অন্য একজন আইআরসিসি অফিসারের কাছে পাঠানো হয় টু রি-ইভ্যালুয়েট। সো উনি যখন রি-ইভ্যালুয়েট করবেন, উনি যে আপনার ফেভারে ডিসিশনটা দিবেন এটার কোনো গ্যারান্টি নেই। অ্যাজিউম করা হয় যখন একটা কোর্ট থেকে লাইক একটা ডিসিশন আসে যে হ্যাঁ এটাকে আবার রি-ইভ্যালুয়েট করো, মোস্ট লাইকলি এটা অ্যাকসেপ্ট হবে, কিন্তু স্টিল আর কি লাইক দ্যার ইজ নো গ্যারান্টি। হয়তো ওই আগের ডিসিশনে ফিনান্সিয়াল প্রবলেম ছিল, সেটা ভুল ছিল, কিন্তু পরের যখন আপনি আবার রি-ইভ্যালুয়েট করবে তখন দেখা যাবে যে ডিফারেন্ট কোনো একটা লাইক it can be done, but still আর কি লাইক মোস্ট লাইকলি যদি ফেভারেবল ডিসিশন আসে there is a মানে হায়ার চান্সেস যে আপনার ভিসা অ্যাপ্রুভ হবে, বাট there is no guarantee again. So there is an inexpensive way to go to the judicial review as well, that আপনি নিজেকে নিজে হচ্ছে যে লাইক চাইলে রিপ্রেজেন্ট করতে পারেন, লাইক নিজেকে নিজে রিপ্রেজেন্ট করলে আপনাকে নিজেকে ফি দিতে হচ্ছে না, বাট আপনাকে এটাও এক্সপেন্সিভ কারণ অনেক পরিমাণে আপনাকে টাইম দিতে হবে এবং অনেক কথা থাকে যে লিগালি আপনি একটা কেসকে কিভাবে এস্টাবলিশ করবেন, রাইট? তো লিগ্যাল রিসার্চ এবং সেটাকে লিগালি ডিফাইন মানে একটা লয়ার 4-5 বছর পড়াশোনা করার পরে ক্যানাডিয়ান ল, স্পেসিফিক্যালি ক্যানাডিয়ান লয়ার, কারণ পৃথিবীর অন্য কোনো লয়ার কিন্তু আপনাকে ডিফাইন করে জুডিশিয়াল রিভিউতে ফেডারেল কোর্টের সামনে ক্যানাডিয়ান লয়ার পারবে। তো একজন ক্যানাডিয়ান লয়ার 4 বছর পড়াশোনা করে 3 বছর জেডি করার পরে আপনার মানে যে পরিমাণের একটা এক্সপার্টিজ আছে ওনাদের, সেই পরিমাণের এক্সপার্টিজ আপনি অবশ্যই ধরেন আমার ধারণা হইতে পারে আপনি হয়তো লতেই পড়াশোনা করছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে থাকে না আর কি। তো আপনি এখন সেলফ রিপ্রেজেন্ট করলেন, করে দেখলেন যে আপনি সঠিকভাবে রিপ্রেজেন্ট করেন নাই, তো এটা লাইকলি মানে আপনি ডিসিশন যদি আপনার ফেভারেবল আসারও কথা একটা লয়ারের মাধ্যমে, সেটা হয়তো নাও আসতে পারে, আবার আসতেও পারে। দেয়ার ইজ এন অপশন যে আপনি নিজেকে সেলফ রিপ্রেজেন্ট করতে পারেন। এটা কিছুটা যদি আমি লাইক রিলেট করি, আমরা অনেক সময় মুভিতে দেখি না যে আমাদের আসামির কোনো লয়ার নাই, লাইক একটা মুভি সিনেমাতে দেখি যে আসামি নিজেই নিজেকে ডিফেন্ড করা শুরু করছে কোর্টে, এরকম কোনো আই ডোন্ট রিমেম্বার এনি মুভি রাইট নাও, বাট ইয়া এরকম দেখছি আর কি আগেও, সেটাও হইতে পারে, ইটস নট ইম্পসিবল। সো ডেডলাইন, এটার একটা ডেডলাইন থাকে জুডিশিয়াল রিভিউর, আমি 110% শিওর যে এটা একটা ডেডলাইন, বাট ধরেন এই আই উড অলসো লাইক ডিসক্লোজার দিব যে আপনি যখনই এই ধরনের কোনো একটা কিছু করতে যাবেন সেক্ষেত্রে নিজের মতো করে নিজের দায়িত্বে আপনি এই ডেডলাইনগুলো চেক করে নেবেন। সো সেক্ষেত্রে 15 ডেজ আর 60 ডেজ ডেডলাইন থাকে। 15 ডেজ হচ্ছে যে যদি আপনি ইনসাইড কানাডা থেকে অ্যাপ্লাই করেন, দ্যাট মিনস হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন আপনার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনটা ইনসাইড কানাডা থেকে করছেন, সেক্ষেত্রে 15 দিন, লাইক দ্যাট মিনস হচ্ছে আপনি উইদাউট ইভেন লাইক জিসিএমএস নোটস দেখার আগেই দেখা যাবে যে আপনাকে আসলে জুডিশিয়াল রিভিউ করতে হচ্ছে যদি আপনি ইনসাইড কানাডা থেকে অ্যাপ্লিকেশনটা করে থাকেন, কারণ জিসিএমএস নোটস 30 দিন লাগে। তো ইভেন এখন তো আরো বেশিও লাগে, এখন 40-45 দিনও লেগে যায়, আবার অনেকে 60 দিনও লেগে যায়। তো সেই ক্ষেত্রে আসলে এই খুবই রিস্কি থাকে আর কি, রিস্ক থাকে জিসিএমএস নোটস দেখা ছাড়াই আপনি অ্যাপ্লাই করতেছেন, কারণ আপনি 110% শিওর যে আপনি সবকিছু গ্রাউন্ড কভার করছেন, রিফিউজ করা হয়েছে। সো এটাকে 15 দিনের মতো না এক্স্যাক্টলি জুডিশিয়াল রিভিউতে চলে যেতে হবে যদি আপনি ইনসাইড কানাডা থাকেন। আর 60 ডেজ হচ্ছে যদি আপনি আউটসাইড কানাডা থাকেন, জিসিএমএস নোটস দেখে আপনি বুঝলেন যে না দেয়ার ইজ সামথিং মানে সামথিং আনজাস্ট হ্যাপেন টু মি, তো তখন আপনি ওটা 60 ডেজের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। সো দ্যাটস হাউ ইট ইজ। সো উই গো ফর দ্য লাস্ট
last method, and which is applicable to 90 or more than 90% স্টুডেন্টের ক্ষেত্রে যেটা applicable, সেটা হচ্ছে রিঅ্যাপ্লিকেশন। রাইট নাও আপনি হচ্ছে যে রিঅ্যাপ্লিকেশনে চলে গেলেন যে ঠিক আছে, জিসিএমএস নোটস পাইলাম, জেনেরিক ইনফরমেশন হোক, সেটা হচ্ছে যে স্পেসিফিক ইনফরমেশন হোক, সেগুলো পেয়ে আমি এবার আম রেডি যে হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছে যে এখন রিঅ্যাপ্লিকেশন করবো। রিঅ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার রিঅ্যাপ্লিকেশনটা কি, আমরা এতক্ষণ ধরেন রিঅ্যাপ্লিকেশনটা রিকনসিডারেশন দেখলাম, জুডিশিয়াল রিভিউ দেখলাম, অ্যান্ড রিঅ্যাপ্লিকেশন। রিঅ্যাপ্লিকেশনের ব্যাপারটা হইতেছে যে আপনি রিফিউজ হয়েছেন, রিফিউজ হওয়ার পরে আপনি আবার আইআরসিসিতে সেম স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছেন। সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার সময় ধরেন সেম অ্যাপ্লিকেশন সেম এলওএ, দ্যাট মিনস লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আপনি ডিফারেন্ট লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, বাট ইট ইজ অ্যাডভাইজেবল যে আপনি যে লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়ে অ্যাপ্লাই করছেন প্রিভিয়াসলি, ট্রাই টু স্টিক টু দ্যাট লেটার অফ অ্যাকসেপ্টেন্স। দ্যাট মিনস হচ্ছে যে আপনি একটা ডিসিশন নিছেন যে বাই দ্য ওয়ে আমি মিউট করি। আচ্ছা, আপনি একটা ডিসিশন নিছেন যে এই সাবজেক্টে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, রাইট? এই সাবজেক্টে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন এবং আপনি ওটা ওয়াইজ আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পরে আপনি করলেন যে ভিসা অফিসার যখন জিসিএমএস নোট দিছে, উনি বলল যে হ্যাঁ, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন সেই সাবজেক্টটা আপনার প্রিভিয়াস যে ক্যারিয়ার অথবা ধরেন প্রিভিয়াস কোনো আপনার এডুকেশনের সাথে ম্যাচ করে না। তো আমি এটার কোনো কারণ দেখি না আপনি এটা কেন করতে আসবেন। তো অনেক সময় এটা এটাকে আপনি বলতে পারেন যে এটা একটা চ্যালেঞ্জ আপনার জন্য, যে আপনাকে আসলে চ্যালেঞ্জ ভিসা অফিসার যে আপনি যে ডিসিশনটা নিয়েছেন টু স্টাডি দিস সাবজেক্ট, এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। তা আপনি হচ্ছে যে তখন ডিরেক্টলি সাবজেক্টটাই চেঞ্জ করে ফেলেন। সাবজেক্টটা চেঞ্জ করে এমন একটা সাবজেক্ট পড়ার চেষ্টা করলেন যেটাতে হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি ক্যারিয়ার অথবা ধরেন আপনার যে প্রিভিয়াস এডুকেশন এটার সাথে আপনি ম্যাচ করে নিতে পারছেন। তো তখন কিন্তু আপনার ভিসা অফিসার চাইলে আবার আপনাকে রিফিউজ করতে পারে এই বলে যে অ্যাকচুয়ালি আপনি নট শিওর যে আপনি কি পড়তে চাচ্ছেন। আপনি আসলে জাস্ট ওরা আরো বেশি ডাউটফুল হবে, রাইট? আপনি জাস্ট ক্যানাডাতে আসার জন্য একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, ইনস্টেড অফ টু ডেভেলপ ইউর ক্যারিয়ার অর টু ডু সামথিং এলস উইথ ইউর এডুকেশন দ্যাট ইউ হ্যাভ অরিজিনালি you had originally decided to study. তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যখন রিঅ্যাপ্লাই করবেন, ট্রাই টু ডিফাইন ইউর প্রিভিয়াস কোর্স পড়াশোনা শুরু করতে চাচ্ছিলেন, হ্যাঁ? তো যদি দেখা যায় যে জাস্টিফায়েবল কোনো রিজন থাকে, লাইক প্রিভিয়াসলি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেই অ্যাপ্লিকেশনটা অনেকদিন পরে একটা নতুন একটা এলওএ বা লেটার অফ অ্যাকসেপ্টেন্স অন্য একটা ইউনিভার্সিটি থেকে নিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতেছেন। তো সেক্ষেত্রে একটা জাস্টিফাইবল রিজন থাকতে হবে। সেই জাস্টিফাইবল রিজন আমি আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ এনি স্পেসিফিক রিজন, বাট যদি আপনি এক্সাম্পল যে আমি এমবিএ করতে চাইছেন, এমবিএ এভরিওয়্যার, রাইট? বাট এমবিএ করতে চাইছেন একটা জায়গায়, সেই এমবিএটা আসলে ক্লোজ হয়ে গেছে। আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্স আর যে ওটা ধরেন ফিল আপ হয়ে গেছে, সিট ফিল আপ হয়ে গেছে। আপনার আর পড়ার মতো সেই নাই এখন ওই এমবিএটা। সো আপনি আরেকটা ইউনিভার্সিটি থেকে এমবিএ নিয়ে আসলেন, এমবিএ অফার লেটার নিয়ে আসলেন। সো সেক্ষেত্রে আপনি জাস্টিফাইবল হইতে পারে। আপনি ট্রাই টু ডিফেন্ড ইউর কোর্স চয়েস আরকি। তো আমরা ইয়াতে ছিলাম, সরি, রি-অ্যাপ্লিকেশনে ছিলাম আরকি। সো এইটাই বললাম যে আপনি যখন অ্যাপ্লিকেশন আবার করবেন সেক্ষেত্রে ধরেন আপনাকে এই জিনিসগুলো ডিফাইন করতে হবে। এবং জিসিএমএস এ আপনি যখন পড়বেন সেই জিসিএমএস এ আপনি চেষ্টা করবেন যে ভিসা অফিসের যে রিফিউজাল গুলো দিয়েছে, যে গ্রাউন্ডে রিফিউজাল গুলো আপনি কনসার্ন গুলো হচ্ছে যে আপনি অ্যাড্রেস করবেন। বিশেষ করে ফাইন্যান্সিয়াল যদি রিফিউজাল হয়ে থাকে তাহলে হচ্ছে যে ওনাকে অনেকে বলতে পারেন না যে অনেক সময় রিফিউজাল, আমি জানি না আপনারা জিসিএমএস নোটস পাইছেন কিনা কোনো সময়। জিএসএমএস নোটসটা অনেক সময় দেখবেন যে বলা হয়েছে যে সোর্স অফ ফান্ডটা উনি ক্লিয়ার না। সোর্স অফ ফান্ডের ব্যাপারে উনি ডাউটফুল আছে যে এই টাকাটা অ্যাভেইলেবল থাকবে। যখনই আবার স্টুডেন্টটা হচ্ছে যে ধরেন এটা অ্যাভেইলেবল থাকবে। আমার মনে হয় না এটা একটা জেনুইন অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে আপনি যখন রি-অ্যাপ্লিকেশন করবেন আপনি ডিফাইন করার চেষ্টা করবেন যে না, আমার যে দেখাইছি আমি এগুলো জেনুইনলি আছে, এবং কি পারেন আপনি ডকুমেন্টস শো করবেন। আমি তো প্রথমে মনে হয় বলছিলাম যে আমাদের যে বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিজ যেগুলো আছে এদেরকে যে পরিমাণ ডকুমেন্টস দেখাইতে হয় সেই পরিমাণ ডকুমেন্টস মনে হয় আপনার একটা পিআর অ্যাপ্লিকেশনও এত ডকুমেন্টস লাগে না, হ্যাঁ? এবং এটা কম হয় আরকি। তাই যত বেশি পারবেন আপনি এই ডকুমেন্টস এবং ডকুমেন্টসের পাশাপাশি লেটার, অ্যাপ্লিকেশন যা আছে এগুলো দিবেন। এবং ইনফ্যাক্ট আমি আমার ক্লায়েন্টসদেরকে বলি যে যেকোনো একটা সিচুয়েশন যদি এটাকে একটু ভেগ মনে হয়, ট্রাই টু রাইট এ লেটার। এনিথিং। ইট ক্যান বি আপনার ফিউচার গোল, ধরেন আপনি ইট ক্যান বি কান্ট্রিটায় আপনি আপনার এসওপি সাধারণত বলে 2 থেকে 3 পেজের জন্য সরি 1 পেজের মধ্যে আপনাকে এসওপি খেয়াল করে যদি দেখেন আরকি আপনারা। তো কিন্তু 1 পেজে তো অ্যাকচুয়ালি মানে এত কিছু কেমনে বলবে? আপনি যদি 1 পেজের অ্যাপ্লিকেশন লেখেন ওরা তো ডিসক্রাইব করেন নাই আপনি। সো সেই ক্ষেত্রে আমি বলি
যে এক পেজের ওই যে বাউন্ডারিটা আছে এটা সবসময় মাথায় না রাখতে ট্রাই টু গো বিয়ন্ড দ্যাট 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ 7 পেজ হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, তো যদি আপনার কনফিডেন্স না থাকেন যে না 7 পেজে আমি অ্যাপ্লিকেশন করলে এটা হয়তো লাইক কোহেরেন্ট হবে না ওরকম, অথবা ধরেন একটু ভয় লাগতেছে এত অ্যাপ্লিকেশন করলে তো এতগুলা লিখলে তো হয়তো ভিসা অফিসার কেমন ফিল করবে। হ্যাঁ, এটা হইতে পারে, অসম্ভব না, কিন্তু মানে সাধারণত হয় না আর কি। ভিসা অফিসাররা জানে যে অনেকের ডিফারেন্ট সবাই লাইক এই যে নো ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ হয় না, সবাই তো আর একই রকম ধরেন ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, সবার একই রকম ইস্যু থাকে না, তো মানে ছোট বড় হইতে পারে। কিন্তু অনেকে আমি আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এসওপি, যেটা তো আছে অবশ্যই এসওপি ইজ এন ইম্পর্টেন্ট থিং, বাট এসওপির বাইরেও আপনি অনেক কিছু আছে যেগুলো এক্সপ্লেন, যেমন আপনার মানে করা হয় নাই হয়তো, তো সেটা এক্সপ্লেন করে ফেলবেন। যেমন ফিনান্সিয়াল সোর্স অফ ফান্ড এক্সপ্লেনেশন দ্যাট মিনস হচ্ছে যে আপনার আপনি কোথা থেকে টাকা পেয়েছেন, সেখান থেকে আপনি হচ্ছে যে কিভাবে টাকাটা আসছে, আপনার ফ্যামিলি কোথা থেকে, আপনার স্পন্সর কোথা থেকে টাকাটা পাইছে, এবং সেটার সোর্সটা কি, সেটা কোনো লিগাল সোর্স কিনা, এবং সেটা কি অরিজিনাল সোর্স কি টাকাটা আছে কিনা। কারণ ইউ নো দ্যাট রাইট, মানে আপনাকে একটা ডিসিশন যখন নিবে আপনার ভিসা অফিসার, দে ওয়ান্ট টু মেক দ্য বেস্ট ডিসিশন সো দ্যাট দে ডোন্ট হ্যাভ টু লাইক রিগ্রেট লেটার অন, রাইট? তো এই কারণে ইউ ট্রাই টু এক্সপ্লেইন এভরিথিং। আপনার যদি ধরেন স্টাডি গ্যাপ থাকলে আপনি হচ্ছে স্টাডি গ্যাপটা এক্সপ্লেইন করে দিলেন। প্রিভিয়াসলি হয়তো এক্সপ্লেইন করেন নাই, করছেন জব করেন নাই, তাহলে 2 বছর পড়ালেখা করেন নাই, জবও করেন নাই, তাহলে একাডেমিক গ্যাপ হয়ে গেল না? ইনফ্যাক্ট আমি যদি একাডেমিক গ্যাপও না থাকে, ধরেন ওই সময় কাজও করে থাকেন, আপনি একটা ছোট একটা এক্সপ্লেনেশনে ইউ ট্রাই টু এক্সপ্লেইন যে কেন এই সময়টাতে পড়াশোনা করার চিন্তা করি নাই, আই ট্রাই টু ডু সামথিং এলস। পড়াশোনার জায়গায় আমি কাজ করতে চাইছি, এই জন্য আমি পড়াশোনা করি নাই এই সময়টাতে। আপনি এক্সপ্লেইন করে দেন, এক্সপ্লেইন এভরিথিং দ্যাট ইউ ক্যান। দ্যার ইজ নাথিং লাইক, এখানে কোনো লাইক কেউ বাধা দিয়ে রাখে নাই আপনাকে যে আপনি এটা লিখতে পারবেন না, ওটা লিখতে পারবেন না। আপনি যেটাই লিখবেন ওটা কিন্তু ওরা ইভ্যালুয়েট করবে, বাট ডোন্ট লাইক রাইট এ বুক অফ কোর্স, বিকজ দেয়ার ইজ এ লিমিট, রাইট? তো তো ওই এক্সপ্লেনেশন গুলো করার পরে আপনি আবার নতুন করে রিঅ্যাপ্লিকেশন করেন। আমি বলবো যে রিঅ্যাপ্লিকেশন করেন, এবং রিঅ্যাপ্লিকেশনই 95% স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে যে রিঅ্যাপ্লিকেশন করাটা। বাট ধরেন যেহেতু আপনার সুযোগ আছে রিঅ্যাপ্লিকেশনে, যেহেতু কোনো ডেডলাইন নাই, there is no deadline, right? আপনি যে কয়েকদিন পরে রিঅ্যাপ্লিকেশন করবেন, আপনি এখন রিঅ্যাপ্লিকেশন করবেন নাকি 4 বছর ওয়েট করে রিঅ্যাপ্লিকেশন করবেন, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। আনলেস আপনাকে যদি মিসরিপ্রেজেন্টেশনের জন্য আপনাকে রিফিউজ না করা হয়ে থাকে না, যদি আপনাকে বলে দেয়া থাকে যে 5 বছরের জন্য আপনি ব্যান না, কোনো সময় 5 বছর আগেও আপনি ইভেন কালকেও আপনি আজকে রিফিউজ হয়ে কালকে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা জিনিস যে রিঅ্যাপ্লিকেশন বলেন বা রিফিউজাল হওয়ার পরে যে আপনি আরেকবার অ্যাপ্লিকেশন করলে রিফিউজ হবেন বা অ্যাকসেপ্ট হবে না, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ইউনিক, বা ধরেন যখন লাইক ইভ্যালুয়েশন করা হয় ওই অ্যাপ্লিকেশনটাকে ধরে ইভ্যালুয়েশন করা হয়। নট লাইক যে আপনি প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে হয়তো লাইক ড্রাস্টিক কোনো যদি চেঞ্জ না এনে থাকেন, প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে কি করছেন আপনার নতুন অ্যাপ্লিকেশন ছিল না, নতুন অ্যাপ্লিকেশন ডিফারেন্টলি যখনই আপনি রিঅ্যাপ্লিকেশনটা করতেছেন, আপনার যদি 2-3টা রিফিউজালও থাকে, হ্যাঁ, মাথায় একটা হিউম্যান মেড ডিসিশন, রাইট? মাথায় একটা ব্যাপার থাকে, আচ্ছা আগের ভিসা অফিসার তো রিফিউজ করছে, লেটস সি, একটু হয়তো স্ক্যাপটিক থাকতে পারে। তো কিন্তু স্টিল আমি বলবো যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি প্রপার থাকে, there is a high probability যে it will be approved. So that is all about the reapplication. Right now আমরা হচ্ছে যে লাস্ট যে আমাদের যে ইয়াটা আছে, যে সেশন আমাদের এখন, the last session before we end this seminar, 3টা পদ্ধতি আমি বললাম, I hope so everyone knows already. So এর মধ্যেখানে do you guys have any question, like anything in between? আমি just জিজ্ঞেস করতেছি in between if you have any question, like I don't know, মাসুদ, এর মাঝে কোয়েশ্চেন কি আসছে? হ্যাঁ, একটা কোয়েশ্চেন 100% নিতে পারি। দীপা বলেন। ভাই আমি মোমো। ভাইয়া যে ছিল, ভাইয়া বললেন যে মাঝখানে যদি কোনো একটা গ্যাপ থাকে, যে একটা সার্টেন টাইমের জন্য আমরা হচ্ছে কি পড়ার পরে, যেমন আমার ভাইয়া অনার্স শেষ হয়েছে, অনার্স শেষ হওয়ার পরে আমি আর মাস্টার্সে আমি ওখানে যেই মাস্টার্সটা করব, তো এর মাঝখানে আমার প্রায় এরকম বলা যায় 8-9 মাসের মতো হচ্ছে একটা গ্যাপ আছে। এই গ্যাপের টাইমে আমি যে জবগুলো করতেছি, মানে রিসেন্টলি আমি এখন কোনো পেপার শো করতে হবে বা শো করে তারপরে এটার এক্সপ্লানেশনটা দিব, এরকম কিছু? নাকি হচ্ছে গিয়ে জাস্ট এটা বলে দিলেই হবে যে এর মাঝখানে আমি এরকম 2টা জব করছি, এরকম টাইপ? তো থ্যাংক ইউ মোমো। তো আমি এটাকে যদি অ্যাড্রেস করতে হচ্ছে লাইক অ্যাগেইন আমি ডিসক্লোজার দিচ্ছি এই জন্য বিকজ আই ডোন্ট হ্যাভ এনি এগ্রিমেন্ট উইথ ইউ, জাস্ট মাথায় রাখেন you cannot take it legally, but as I'm saying right now, there is possible solution to it, of course, 100%, but I always give advice according to my agreement.
এগ্রিমেন্টের বাইরে যদি আমার অ্যাডভাইস দিতে হয় দেন আমি জেনারেল অ্যাডভাইস ডোন্ট লাইক ইউ ক্যানট সু মি লেটার অন যে ভাই আপনি তো বলছিলেন। অবশ্যই সো কোনো সমস্যা নেই। ডিসক্লোজার এটাই বলি, আমি যাই বলি না কেন, অফকোর্স ইটস আ সেমিনার, ইটস ওপেন ফর এভরিওয়ান ক্যান জয়েন, বাট ডোন্ট take my words for legally because I don't have any agreement with any of you except my clients maybe. সো আমাদের ক্লায়েন্ট যারা আছে ওনাদেরকে আপনি বললেন যে হ্যাঁ ঠিক করছি, তারপরে তো অ্যাপ্লিকেশন তৈরি, তো আপনি তো এটা নিয়ে ভালো কথা বলেন নাই বা ধরেন ঠিক কথা বলেন নাই, ভাই আমি বলতেছি দ্যাটস এগেনস্ট এ বাউন্ড, মানে কেউই আমাকে লাইক লিগালি বাউন্ড না করা ভালো হবে। বাট অ্যাজ এ জেনারেল যদি পার্সপেক্টিভ যদি বলি আমি হচ্ছে যে আপনি হচ্ছে যে লাইক কিছু কাজ করছেন এবং সেটা আপনি এক্সপ্লেনেশন অবশ্যই লিখবেন, আপনি আপনার এক্সপ্লেনেশনে অবশ্যই লিখবেন আই ওয়ান্টেড টু হ্যাভ মাস্টার্স ইমিডিয়েটলি আফটার দ্যাট, কিন্তু ধরেন মাস্টার্সের যে সময়টা আছে এই সময়টার মধ্যে আমি এই কাজগুলো করছি, এটা আপনি অবশ্যই লেটারে লিখবেন। কিন্তু যখনই আপনি একটা কথা ক্লেম করবেন, হ্যাঁ আমার লজিক হচ্ছে, আমি একটা লজিকটা ভেবে দিই যে ধরেন আপনি যখন একটা থিসিস করতেছেন, আপনি যখন একটা রিপোর্ট লিখতেছেন, অথবা আপনি যখন একটা ইউনিভার্সিটি লেভেলে যদি আপনি থিসিস বা মাস্টার্সের কোনো মাস্টার্স অথবা ব্যাচেলার যেটাই হোক একটা রিপোর্ট করতেছেন ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনাকে বলা হয় না যখন আপনি একটা ক্লেম করতেছেন, যে কোনো ক্লেমই করতেছেন না কেন সেটার একটা রেফারেন্স দিতে। So আমরা তো তখন একটা হ্যাঁ রেফারেন্স ভাইয়া। দেই, একটা ইনটেক্স রেফারেন্স দেই, আপনার পরে একটা রেফারেন্স লিস্টও আমরা হচ্ছে যে লিখে দেই এগুলো, যে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এর মানে হচ্ছে ইট ইজ ব্যাকড বাই সামওয়ান হু ইজ লাইক রিলায়েবল, রাইট? সো আপনি যদি ক্লেম করে থাকেন যে আপনি এই সময়টাতে জব করছেন বা যেটাই করছেন না কেন সেটার একটা আপনার ব্যাকআপ থাকা লাগবে। সো ব্যাকআপ হিসেবে আপনি এমপ্লয়মেন্ট যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো জেনুইন ডকুমেন্টসগুলো আপনি ওটা শো করবেন। দেন অ্যাগেন মানে প্রথম দিকে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে সেই ডকুমেন্টই শো করেন না কেন ইট ইজ নট এনাফ, হ্যাঁ, বাট ইট হ্যাজ টু বি আ লজিক্যাল ডকুমেন্ট। হ্যাঁ, ইলজিক্যাল ডকুমেন্ট শো করে তো লাইক ইলজিক্যাল ডকুমেন্ট আমি এটা শো করে কোনো লাভও হবে না, রাইট? লাইক অনেক সময় হয় না যে আমরা মানে ওটা কোনো বেনিফিট নাই আর কি, লজিক্যাল ডকুমেন্টস বলতে ইলজিক্যাল না, হয়তো এভরিথিং ইজ লজিক্যাল, স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে এটা লজিক্যাল মনে হতে পারে। যেমন অনেকে কোভিড-19 ভ্যাকসিনের আমরা অ্যাপ্লাই করি, আমরা মানে যখন কোভিড আমিও কিন্তু দিয়ে দিতাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেকে প্যানিক খাচ্ছে জিনিসটা নিয়ে, কোভিড-19 এর যে ভ্যাকসিনেশন আছে এটা আমি দিয়ে দিই। তো কিন্তু ইদানিং এখন আর দেই না, কারণ এটা আননেসেসারি, কারণ আপনি কোভিড-19 এ ভ্যাকসিনেটেড কি ভ্যাকসিনেটেড না এটার উপর ডিপেন্ড করে তো কেউ আপনাকে আপনার লাইক ডিসিশন দিবে না, দেওয়া উচিত না আর কি, হ্যাঁ জেনারেলি। সো এগেইন কিন্তু যে ক্লেমটা আপনি করতেছেন যে আপনি কাজ করছেন ওই সময়টাতে, তো সেই ক্লেমের এগেইনস্টে অবশ্যই আপনাকে ডকুমেন্টস প্রডিউস করতে হবে, প্রডিউস করা উচিত জেনারেলি আর কি। এই দ্যাটস ইট। Is there anyone else? আপনি হচ্ছে যে like short কোনো questions আছে? Because I will একটু end it লং after GCMS analysis. I will end this session, inshallah. একটু লং একটা কোশ্চেন আছে, আমি কি করতে পারি? Long question এর জন্য I prefer go for a private question because it's an open platform, right? Anyone can hear your information, and I don't want to disclose clients' information in front of everyone, right? But I can hear the question if you want, but don't disclose anything very confidential. ওকে, যেটা হচ্ছে যে এইচএসসির পরে আমার 2 বছরের একটা গ্যাপ ছিল, আমি একটা প্রাইভেট ভার্সিটি থেকে, বাট সেটা হচ্ছে যে আমার দেখা গেছে যে ওই অনার্স আমার 7 বছর 4 মাস সময় লেগে যায়, কিন্তু পাশাপাশি আমি আমার সাবজেক্ট রিলেটেড ফুল টাইমও কাজ করেছি। তো এখন কথা হচ্ছে যে আমি যখন এমবিসিতে আমার ডকুমেন্টস গুলো পেশ করব, তো দেখা যাচ্ছে কোর্স আমি 7 বছর 4 মাস, তো সেক্ষেত্রে আমার কি ধরনের ডকুমেন্টস গুলো দেওয়া উচিত? আমি এক্সপেরিয়েন্স লেটার শো কি অন্য ধরনের পেপারস কিছু আমার দিতে হবে এই জায়গাগুলোতে? আচ্ছা, then again, it's a very case specific question. Without seeing your documents, without seeing your the reason আমি অ্যাপ্লাই করি, then reason গুলো হয়তো সবার সামনে বলাটা ঠিক হবে না। তো এটা আপনি যদি আমার সাথে প্রাইভেটলি কোনো রকম মিট করেন তখন আমি আপনার সাথে এই ডিসকাশন গুলো করতে পারবো, বাট এটা প্রাইভেটলি এগুলো নিয়ে পাবলিকলি এগুলো আলোচনা করা ঠিক হবে না। আচ্ছা, আমি কি আরো ছোট্ট একটা কোশ্চেন করতে পারি আপনাকে? করেন। আচ্ছা, আমার মনে হয় সবারই কাজে দিবে জিনিসটা। এই জন্য এইটা হয়তো কাজে দিবে না, কিন্তু এইটা হয়তো কাজে দিবে। সেটা হচ্ছে বাংলাদেশে ইদানিং আপনি নামে পপুলার হয়েছে, পিটিটা কি মানে কানাডাতে কি অ্যাকসেপ্ট করে? কারণ আমি ভার্সিটিতে দেখছি অনেক জায়গাতে পিটিটা নেয়, তো সেটা মানে ভিসার জন্য। আচ্ছা, পিটিটা আপনি যদি দেখেন কানাডাতে এখন অ্যাকসেপ্টেড মেথড ফর ইমিগ্রেশন, হ্যাঁ, তো ইমিগ্রেশন বলতে এখানে পার্মানেন্ট ইমিগ্রেশনের কথা বলা হয়েছে। এখনো যদি আপনি দেখেন ফর্মস গুলো দেখেন, আমি শিওর, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, লেটস ওপেন আ ফর্ম এন্ড সি। আমি স্টাডি পারমিটের ফর্মস গুলো যদি আপনি দেখেন তখন দেখবেন যে ওখানে কিন্তু বলা আছে যে ইভেন আপনি যদি আমি আসলে অনেকদিন ধরে ওই ক্লায়েন্টের জিসিকি অ্যাপ্লিকেশনে আমি হচ্ছে যে ঢুকে আসলে অ্যাপ্লিকেশন করি নাই, আমি নিজের অ্যাপ্লিকেশন যে আমাদের যে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ পোর্টাল ইয়ারপিয়া
যেটা আছে সেটাতে আমরা হচ্ছে যে অ্যাপ্লাই করি। তো সেখানে যেটা দেখি যে ল্যাঙ্গুয়েজের যে ইয়াটা থাকে আরকি, সেখানে আপনার স্পেসিফিক্যালি বলে দেয়া থাকে যে আপনার IELTS এর কথা বলে দেয়া থাকে যে, "ডু ইউ হ্যাভ এনি প্রুফ অফ IELTS?" রাইট? কিন্তু পিটি যেহেতু আপনার মানে দ্যাট মিনস হচ্ছে IELTS এর অ্যাকসেপ্টেন্সটা বেশি, রাইট? বাট স্টিল পিটি যদি ওরা লাইক আপনার একাডেমিক মানে পিটি তো মনে হয় একাডেমিকই থাকে শুধু। সো ওই নাকি মানে জেনারেল থাকে আই এম নট সিউর অ্যাকসেপ্ট করে আর কি কিন্তু ওরা একাডেমিক। জেনারেলি আমাদের এখানে লাইক আপনার যে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনে ইদানিং ওটা পিটিই অ্যাকসেপ্ট করা হইতেছে। পিটিই অ্যাকসেপ্টেন্স একটু আমাকে চেক করতে দেন ইন ক্যানাডা, রাইট? তো সেক্ষেত্রে দেখবেন যে এই IRCC তে অ্যাকসেপ্ট করে। কয়েকদিন আগেও নিউজটা পাইছিলাম। আমি এই মুহূর্তে আসলে আমি মনে আমি নাই। শুনছিলাম এটা সামনে হয়তো অ্যানাউন্স হবে, কিন্তু হয় নাই। এই অ্যানাউন্সমেন্ট হয় কিন্তু ওই যে আপনি এইটাই বলতেছেন। কোর সম্ভবত এটার নাম ছিল আর কি, এরকম কিছু একটা। এটা বলা হয়েছিল কিন্তু হচ্ছে যে ওই যে IRCC অ্যাকসেপ্ট করবে কিন্তু এটা মানে লাইক মানে লেট 2023 তে অ্যাকসেপ্ট করবে এরকম নিউজ আসছিল। কিন্তু এখনো অফিসিয়াল কোনো আমরা ইয়া পাইনি। যে হ্যাঁ, যে আপনার যে ইমিগ্রেশন বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যে আপনার হচ্ছে যে ইয়া করবে লাইক অথবা স্টাডি পারমিটের জন্য আদারওয়াইজ তো ওই যে ওই জায়গায় মানে ফর্মস গুলা চেঞ্জ হয়ে যেত, রাইট? যে থাকতো না যে জিসিকি অ্যাপ্লিকেশন আমি জানি জিসিকি অ্যাপ্লিকেশনে কি থাকে কিনা যে ও জিসিকি অ্যাপ্লিকেশনে আপনার ক্লায়েন্ট ইনফরমেশন গুলো একসাথে দেন, রাইট? ক্লায়েন্ট ইনফরমেশনের মধ্যে আপনার আইএলস গুলা দেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে জিসিকি লগ ইনের মধ্যে সেপারেট কোনো পোর্টাল থাকে না আইএলস এর জন্য, ইফ আই এম নট রং। কিন্তু আমাদের ক্ষেত্রে থাকে। তো সেখানে কিন্তু আপনার আইএলস এর প্রুফ অফ আইএলস এর একটা ডকুমেন্ট দিতে বলে। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে অফিসিয়ালি কোন রকম জানানো হয় নাই। মানে যতটুকু আমি আপডেটেড আছি। কিন্তু স্টিল যেহেতু ওটা অ্যাকসেপ্টেড এবং পিটিইটা হচ্ছে যে তৈলে মানে আপনি মোটামুটি ধরে নিতে পারেন ইটস এন অ্যাকসেপ্টেড লাইক অ্যাকসেপ্টেড ইয়া আর কি আপনার এসডিএস এর জন্য অ্যাকসেপ্ট করা হয়েছে এটা রিসেন্টলি। অ্যান্ড যদি এসডিএস মানে স্টুডেন্ট ইন্টেকশিপ যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোর জন্য অ্যাকসেপ্ট করা হয়েছে, তাহলে ধরে নিতে পারেন যে অন্যান্য কান্ট্রিগুলো অথবা সব কান্ট্রিগুলোই আসলে অ্যাকসেপ্ট করতে পারে। ইটস বেটার দেন ডুওলিঙ্গো, ইটস বেটার দেন এনি আদার ইংলিশের যে টেস্টিং মেথড আছে। But IELTS is always like top of the chart আর কি। But PT is also it's like মানে এটার কারণে রিফিউজড হবেন না। যে PTE তে যদি আপনি ইকুইভ্যালেন্ট টু IELTS এর যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে এটা ফিল আপ করতে পারেন অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন ফিল আপ করতে পারেন, তাহলে এটার কারণে রিফিউজ হওয়ার কোনো চান্স নাই। কিন্তু একটা হবে যে IELTS অথবা PTE এটা কিন্তু আপনার মানে ভিসা অ্যাপ্রুভালের জন্য ইটস নট লাইক ম্যান্ডেটরি, হ্যাঁ? ইটস নট এ ম্যান্ডেটরি থিং। কিন্তু দেন এগেইন রিফিউজ যখন হয় তখন আমি আপনাকে দেখাবো কিছুক্ষণ পরে জিসিএমএস আইএলটিএস তখন কিন্তু ওরা বলে দেয় স্পেসিফিক্যালি আইএলটিএস এর কথা বলে দেয়, পিটির কথা বলে না লাইক আইএলটিএস এর কথা বলে দেয় আর কি যে হ্যাঁ ইংলিশে তো অত লাইক দক্ষ মনে হয় নাই অথবা আমার এই ডকুমেন্টস দেখে সে জেনুইন স্টুডেন্ট কি না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে টেস্ট দিয়ে অ্যাপ্লাই করাটাই ভালো। এমওয়াই দিয়েও অনেকে অ্যাপ্লাই করে বাট then again I'll show you the analysis right now then you'll understand. So PG is accepted, it's better than of course আপনার অন্যান্য ডুওলিঙ্গো বা অন্য কিছু, কিন্তু IELTS is always top of the chart আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ। Okay, so let's proceed with the last slide. So the sample GCMS notes analysis. Sample GCMS notes analysis. This is a real-time scenario. So আমরা GCMS notes কিভাবে analyze করি এটার একটা just sample দিয়ে আমি শেষ করবো আজকে সেশনটা। It's been like almost 2 hours, so I don't want to take much time unless you guys want me to take much time because Bangladesh almost like 12 p.m. 12 a.m. হয়ে গেছে, right? Midnight হয়ে যাইতেছে। So I will still stay with you after like recording off করে I will still কিছুক্ষণ থাকবো. If you guys want to have a chat, you can chat with me. Otherwise, like I'll just send it right now, end the session right now. So before I proceed, I'd like to let you know that this is a GCMS pick from a random participant. There is no এখানে কোনো রকম লাইক কাউকে ইন্ডিকেট করে কিছু বলা হইতেছে না, but GCMS knows that I have encountered right now I'd like to share with you and I'd like to show যে GCMS নোটস এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন কোন লাইক এই ভিসা অফিসার স্পেসিফিক্যালি কি কি ক্ষেত্র হচ্ছে আপনাকে লাইক রিফিউজালটা দিতে পারে। সো এখানে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু দেন এগেইন ওই যে আপনার অনেকগুলো জিসিএমএস এর যে পেজ আছে পেজের যে শেষের দিকের পেজগুলো আছে এখানে খেয়াল করবেন যে স্পেসিফিক এই কথাগুলো বলা থাকে, অনেক কথা বলা থাকে। যদি স্পেসিফিক না থাকে দ্যাট মিনস अगेन যে Chinook 3 এর মাধ্যমে করার সম্ভাবনা থাকে যদি জেনারিক থাকে। আর যদি স্পেসিফিক কেস স্পেসিফিক কথাগুলো বলা থাকে দ্যাট মিনস হচ্ছে এই ব্যক্তির কেস ভালো মতোই ধরা হয়েছে, ধরে সে ভালো মতো ধরে আপনাকে এই কারণে রিফিউজাল গুলো দিছে, রাইট? সো এই প্রথম দ্য অ্যাপ্লিক্যান্ট আচ্ছা
এখানে সে কিছু কথা বলছে যে I have considered the positive factors outlined by the applicant including the statements and other evidence হ্যাঁ তো সে পজিটিভ কি ধরছে the applicant is employed এটাকে খুব পজিটিভ ধরছে হ্যাঁ তো মানে এরকম কিন্তু আমি মানে কমই দেখছি এভাবে পজিটিভ নেগেটিভ ফ্যাক্টর ধরে হচ্ছে যে অ্যানালাইসিস করতে কিন্তু ধরেন এই ভিসা অফিসার যিনি আছে আমি তো বারবার একই কথা বলতেছি যে ইট ইজ এ সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ দেয়ার ইজ নো ফরম্যাট কিভাবে আপনাকে হচ্ছে যে অ্যানালাইজ করবে কিন্তু ওরা একটা সিস্টেমেটিক পয়েন্ট মানে সিস্টেমেটিক পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু পারে সিস্টেমেটিক এটা হচ্ছে এক ধরনের সিস্টেম যে ভিসা অফিসার তার সিস্টেম সে এইভাবে করে অ্যানালাইজ করতেছে যাতে ইন কেস পরবর্তীতে তাকে হচ্ছে যে জবাবদিহিতা যদি হয় সে স্পেসিফিক্যালি বলতে পারে যে পজিটিভ ফ্যাক্টর এটা ছিল নেগেটিভ ফ্যাক্টর এটা ছিল সো ইটস বেসিক্যালি সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে তার কাছে নেগেটিভ পয়েন্ট যেগুলো মনে হয়েছে যে এগুলো আমি বলতেছি এখন পজিটিভ পয়েন্ট মনে হচ্ছে শুধুমাত্র তার এমপ্লয়েড সে এটা However, I have given less weight to the positive factors for the following reasons. Following reasons গুলো কি যে applicants access and financial and situation like insufficient to support the stated factor ঠিক আছে the purpose of the applicant এগুলো কিন্তু জেনারিক আমরা বুঝাই যাচ্ছে এগুলো যে জেনারিক যে রিফিউজাল লেটারে ছিল এই রিফিউজাল লেটারের কথাবার্তাগুলো এখন যেটা কেস স্পেসিফিক ইনফরমেশন এগুলো হয়তো এই তিনটা স্টেটমেন্টে পাওয়া যাবে তিনটা সেন্টেন্স থেকে পাওয়া যাবে অথবা প্যারাগ্রাফ থেকে পাওয়া যাবে সো that is when you're mailed seeking to pursue a master of administration leadership at University of Regina সো এখন এরা পজিটিভ ভাবে দেখতেছে না কয়েকটা জিনিস এই যে একটা ফ্যাক্টর হচ্ছে যে ধরেন মাস্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন লিডারশিপ করতে চাচ্ছে এটা একটা জেনারিক ইনফরমেশন হয়তো দিছে হ্যাঁ স্পাউস অ্যান্ড টু কিডস অ্যাকম্পানি কথাও বলছে এই কথা বলার পরে বলতেছে যে পিএ হ্যাজ US visa and OZ visa refusal এই US visa মানে তো আমরা জানি United of States visa refusal OZ visa এর মানে কি কেউ গেস করতে পারেন anyone so time is over OZ as it sounds like it's Australian visa Aussie right আমরা OZ visa so OZ visa refusal ওরা শর্টকাটে এখানে লিখছে আর কি যেমন অস্ট্রেলিয়া ভিসা লিখলে খুব কষ্ট হয়ে যেত তা বাট লাইক শর্টকাটে লিখছে OZ so and PA completed MBA from University of Dhaka, IELTS 6 point with 5.5 in reading and writing ধরে রাখছে হ্যাঁ reading and writing PA মানে হচ্ছে principal applicant does not meet English language requirements for the program even though the university has given the unconditional offer letter কিন্তু সে ক্রস চেক করে ওয়েবসাইট থেকে দেখছে যে একাডেমিক ভার্সন IELTS এর জন্য 6.5 উইথ মিনিমাম 6 ইন ইচ ব্যান্ড চাইছে কিন্তু পিএ তো শো করছে যে রেজাল্টটা আপনার 5.5 দিয়ে শো করছে দ্য রিপ্রেজেন্টেটিভ লেটার যেটা হচ্ছে যে বেসিক্যালি একটা লয়ার অথবা আরসিআইসি দিতে পারে রিপ্রেজেন্টেটিভ লেটার সাবমিশন লেটার যেটাকে বলে তো স্টেটস দ্যাট দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট স্টাডিড ইংলিশ থ্রু আউট হিজ ইউনিভার্সিটি লাইফ অ্যান্ড দেয়ারফর হি সাবমিটেড এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইংলিশ অ্যাজ এ প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি সো MOI দিয়ে হচ্ছে যে অ্যাপ্লিকেশন করা হয়েছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে যে এটাকে ডিফেন্ডও করছে যে হ্যাঁ ইউনিভার্সিটি লাইফে MOI দিয়ে হচ্ছে যে পড়াশোনা করছে কিন্তু however I am not satisfied with this explanation as IELTS is a general requirement for client from Bangladesh given the English standard language standard in academics in the country এই ভিসা অফিসারের মতে MOI দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না কারণ হইতেছে যে IELTS is a general requirement there is no specific requirement again আমি বলি আপনাকে MOI দিয়ে যেহেতু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে দ্যাট মিন্স ইউনিভার্সিটি বুঝে শুনে অ্যাকসেপ্ট করতেছে দেন अगेन ভিসা অফিসারের কাছে মনে হচ্ছে ইউনিভার্সিটি যারাই MOI দিবে তারাই অ্যাকসেপ্ট করে নিবে বিকজ ইটস ইউনিভার্সিটিজ টিউশন ফির একটা ইনকাম সোর্স রাইট সো তারা অ্যাকসেপ্ট করে নিবে এটা ভিসা অফিসারের মনে হয়েছে কিন্তু তার কাছে এটাও মনে হয়েছে যে IELTS একটা জেনারেল রিকোয়ারমেন্ট এটার লাইক আই ডোন্ট থিঙ্ক সো দেয়ার ইজ এনি স্পেসিফিক গাইডলাইন ইয়াতে দিয়ে দেয়া আছে IRCC বা কোথাও দিয়ে দেয়া আছে যে বাংলাদেশ থেকে IELTS লাগবেই কিন্তু এই স্পেসিফিক ভিসা অফিসারের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে যে বাংলাদেশের ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ড সে কিভাবে বাংলাদেশের ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ড জানে আমি জানি না যে একাডেমিক্সের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ডটা আছে সেই অনুযায়ী IELTSটাকে একটা রিকোয়ারমেন্ট ধরা যায় আর IELTS এর রিকোয়ারমেন্ট যেহেতু সে পাস করতে পারে নাই 6.5 অ্যান্ড ওভারঅল 6 পায় নাই সেক্ষেত্রে আমি ওকে ইয়া করলাম রিফিউজ করলাম দ্যাটস দ্য স্যাড স্টোরি বাট দ্যাটস দ্য স্টোরি রাইট সো ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড নো তো এবং এখানে বলছে যে
statement of purpose review, PA is presently employed as some manager or something. কিন্তু এখানে আবার interestingly, PA is well established in his career and has participated in several international leadership programs previously. PA states that the proposed program is necessary for him to enhance his career and add value to his profile. ঠিক আছে? So that means হচ্ছে statement of purpose এ PA এটা মানে প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন ক্যান্ট এটা লিখে দিছে যে হ্যাঁ আমি এই জায়গায় করছি, প্রোগ্রাম অ্যাটেন্ড করছি এবং সেগুলো হচ্ছে যে লিডারশিপ প্রোগ্রাম অ্যাটেন্ড করছি প্রিভিয়াসলি ইন্টারন্যাশনাল। এটাও একটা প্রবলেম হয়ে গেছে ভিসা অফিসারের। ভিসা অফিসারের কথা হচ্ছে যে তুমি যদি এত প্রোগ্রাম অ্যাটেন্ড করে থাকো তো তোমার আর পড়াশোনা করার দরকার কি, রাইট? তুমি অলরেডি স্ট্যাবলিশ, তোমার ক্যারিয়ার স্ট্যাবলিশ, অনেক বড় ম্যানেজার এখানে বোঝা যাচ্ছে তো, এবং লিডারশিপ প্রোগ্রাম অ্যাটেন্ড করছো, তাহলে আর লিডারশিপ পড়তে আসছো কেন? তোমার জাস্টিফিকেশন রাইট হয় নাই আমার কাছে মনে হচ্ছে, তুমি জেনুইন স্টুডেন্ট মনে হচ্ছে না আমার কাছে। সো এইটা এই টোটাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে ভিসা অফিসারের একটা পয়েন্ট অফ ভিউ। জাস্ট ডিসিএমএস নোটস অ্যানালাইসিস যদি করি আমরা এটা বলতে পারি, এবং প্রত্যেকটা লাইনে একটা একটা লাইক ব্যাকগ্রাউন্ড ধরে যে এখানে এই যে PA is well established in his career and has participated in several international leadership programs. PA states that the proposed program is necessary for him to enhance এরপরে যে so given that the following reason, আমি হচ্ছে যে বা বিফোর দ্য যে রিজনগুলো বলা হয়েছে, প্রিভিয়াস রিজনগুলো বলা হয়েছে, সেগুলোর এগেনস্টে আমি এটাকে পজিটিভলি নিতে পারলাম না। দ্যাট মিনস হচ্ছে যে একটাই কনসিডার করছে, সে একটা এমপ্লয়েড হওয়া ইজ এ পজিটিভ থিং। সো দ্যাট ইউ গাইজ নো রাইট নাও আনএমপ্লয়েড হয়ে হচ্ছে যে ইফ ইউ অ্যাপ্লাই উইদাউট লাইক যদি অনেক বড় গ্যাপ থাকে অ্যান্ড ইউ আর বিং আনএমপ্লয়েড অ্যান্ড দ্যাটস এ ভেরি ব্যাড থিং। বাট যদি শর্ট গ্যাপ থাকে দ্যাটস অ্যাকসেপ্টেড, বিকজ আপনি হচ্ছে যে আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন, হয়তো জিআরই জিমেন্টের প্রিপারেশন নিচ্ছেন, ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, সো ইউ ওয়েট ফর দিস, রাইট? সো এটা ডিফারেন্ট কেস, কিন্তু মোটামুটি ধরেন এমপ্লয়েড থাকা ইজ আ পজিটিভ থিং। সো আপনি যে আপু মোমোর কথা বলতেছিলাম, যদি আপনি এমপ্লয়েড হয়ে থাকেন ইটস এ পজিটিভ থিং, শো এভরিথিং দ্যাট ইউ ক্যান, রাইট? সো বাট নেগেটিভ থিংয়ে উনি ধরে নিচ্ছে যে উনি ওনার মোস্ট লাইকলি 37 ইয়ার ওল্ড। এটাকে আপনি আবার এজকে কিন্তু কোনো সময় আপনি নেগেটিভ ধরতে পারবেন না, এই কারণে হয়তো এখানে ইন্ডিকেট করা হয়েছে বাট সরাসরি বলে দেয় না যে 37 ইয়ার ওল্ড হওয়ার কারণে হচ্ছে যে আপনাকে, কারণ এজ, রেস, রিলিজন, জেন্ডার এগুলোতে কিছু আসে যায় না, এগুলো নিয়ে অথবা আপনার ম্যারিটাল স্ট্যাটাস এগুলো নিয়ে আপনার কোনো ডেমোগ্রাফিক ইনফরমেশনের এগেনস্টে আপনাকে ওরা কোনোভাবে লিগালি, এগুলো হয়তো জাস্ট একটা মেনশন, স্পাউস, 2 kids অ্যাকম্পানিং, এটাও জাস্ট মেনশন করছে, কারণ আপনাকে তো এখানে কোথাও কান্ট্রি টাইয়ের কথা বলে নাই, সো কান্ট্রি টাইতে কোনো প্রবলেম হয় নাই, স্পাউস এন্ড 2 kids অ্যাকম্পানিং। প্রিভিয়াস রিফিউজাল হয়েছে, এটা হয়তো লাইক পজিটিভ নেগেটিভলি দেখতে পারে। এন্ড দেন अगेन এটা ইউএস ভিসা কিছু, এটার এগেইনস্ট আপনার কানাডিয়ান স্টাডি পারমিটে কি হয়েছে না হয়েছে এটার সাথে কোনো ডিসিশন লাইক নাই, কিন্তু এটা যে মেনশন করছে এটা দ্যাটস এ গুড থিং। আদারওয়াইজ এখানে বলতো যে এটা মেনশন করা হয় নাই, রাইট? কারণ ইউএস এন্ড ওজি ভিসা এগুলোতে মেনশন করা হয়েছে যে রিফিউজ হয়েছে, আদারওয়াইজ এখানে মেনশন করে দিত, রাইট? সো দেন अगेन আবার আপনার এটাও ধরে নিতে হবে যে আই হ্যাভ গিভেন লেস ওয়েট টু দ্য পজিটিভ ফ্যাক্টর ফর দ্য ফলোইং রিজনস। এইটাকেও তাহলে আপনার ওভারঅল এই একটা সেন্টেন্সকে যদি অ্যানালাইজ করেন একটা রিজনের মধ্যে ফেলে দিতে পারেন। সো এই যদি এখানে 3টা সেন্টেন্স আছে এই প্যারাগ্রাফে, এই প্যারাগ্রাফে কোন সেন্টেন্সটাকে আপনি স্পেসিফিক্যালি নেগেটিভ ফ্যাক্টর হিসেবে ধরবেন সেটা সম্পূর্ণ হচ্ছে যে এটাকে কিন্তু ওরা ক্লিয়ারলি কিছু বলে দেয় নাই, কিন্তু আমি ধরে নিতে পারি যে 37 ইয়ার ওল্ড হিসেবে মাস্টার্স অফ লিডারশিপ করতে যাচ্ছে, যার ইতিমধ্যে এমবিএ আছে, এটাকে হলিস্টিক্যালি যদি দেখি ইতিমধ্যে এমবিএ আছে, এমবিএ থাকার পরও কিন্তু সে আইএলস এ পাস করতে পারে না, এই ওভারঅল সবকিছু মিলে হলিস্টিক্যালি যে নেগেটিভলি ধরা হয়েছে। আর ইফ ইউএস রিফিউজাল হয়তো মানে রিফিউজ হয়েছে বাট হয়তো ভালো মতো এক্সপ্লেন করতে পারে নাই যে কেন রিফিউজ হয়েছে, জাস্ট হয়তো ফর্মে লিখে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ বলি যে প্রিপেয়ার এডিশনাল লেটার, যদি রিফিউজাল হয়ে থাকেন প্রিপেয়ার, এই যে এখানে লিখছি আমি। আচ্ছা এনিওয়ে, আমি এখন এই প্রবাবল অ্যাকশন কি হইতে পারে আফটার সিইং দিস, যে প্রবাবল অ্যাকশন কি হইতে পারে অ্যানালাইসিস যদি করি, যে এটা যদি সে রিঅ্যাপ্লিকেশন করতে যায় তাহলে অবশ্যই রিঅ্যাপ্লিকেশন করা উচিত তার, কিন্তু রিঅ্যাপ্লিকেশন করতে গেলে কি করতে হতে পারে, তার আইএলটিএস ইমপ্রুভ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে সে হয়তো অ্যাক্সিডেন্টলি এত স্কোর পাইছে, কিন্তু আমি লাইক যে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছে এবং যার এতগুলো কান্ট্রি ভিজিট করা আছে, একটা বড় পজিশনে কাজ করতেছে, ওয়েল এস্টাবলিশ ইন হিজ ক্যারিয়ার, আমি শিওর যে আইএলটিএস একটু পড়াশোনা করলে আমি শিওর যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে ইউনিভার্সিটি অফ রেজিনা সেটা ম্যাচ করতে পারবে। দ্যাট মিনস হুইচ ইজ 6.5 উইথ এ মিনিমাম 6 ইন ইচ ব্যান্ড, এটা ম্যাচ করতে পারবে। সো আমি বলবো যে তাকে সে যদি আবার রিঅ্যাপ্লিকেশন করে সেম আইএলটিএস স্কোর দিয়ে, যেহেতু তাকে ধরা হয়েছে একবার আইএলটিএস স্কোর দিয়ে, এই
পয়েন্টসটাকে ক্লিয়ার করতে হলে তাকে এখন স্ট্যাবলিশ করতে হবে যে আমি IELTS এ ভালো, দ্যাট মিনস আমার ইংলিশের লেভেল ভালো আছে, আমি করতে পারবো, দ্যাট মিনস আই এম জেনুইন স্টুডেন্ট, রাইট? সো তাকে 100% IELTS ইমপ্রুভ করতে হবে। উইদাউট IELTS আপনি অ্যাপ্লাই করে লাভ হবে না, মানে খুব হাইলি লাইকলি যে লাভ হবে না। রিরাইট দ্য SOP উইথ জাস্টিফিকেশন ফর দিস প্রোগ্রাম। অ্যাগেন, এই যে মাস্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন লিডারশিপ সে পড়তেছে, কিন্তু তাকে আবার এখানে ধরছে যে সে ইতিমধ্যে অনেকগুলো ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করছে। প্রোগ্রাম মানে কি? হয়তো শর্ট কোনো একটা ইভেন্টে, সেমিনারে গেছিল, ইন্টারন্যাশনাল ইভেন্টে যেখানে লিডারশিপের উপরে। কিন্তু একটা যদি জাস্টিফিকেশন যদি আপনি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে ছোট ছোট প্রোগ্রাম অ্যাপ্লাই মানে অ্যাটেন্ড করছে, দ্যাট ডাজন্ট গিভ the depth of the knowledge one may get from Masters of Administration in Leadership program, right? এটা তো কেউ আসলে মানে এই কম্পারিজনটা খুব বেশি ইলজিক্যাল মানে মনে হয়েছে আমার কাছে। তো একটা সেমিনারে অ্যাটেন্ড করলো, ওটার নাম দিল লিডারশিপ প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, এটার সাথে তো আমি এটা এই করছি বলে আমি মাস্টার্স অফ আমি চাই মানে মাস্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেশনে মানে করতে, রাইট? আমি মাস্টার্স করতেই চাইতেই পারি, এবং সেটা হয়তো আমি যদি দেখাতে পারি আমার ক্যারিয়ার গ্রাফে, কেন না, রাইট? এবং আমি অলরেডি স্ট্যাবলিশ ইন হিজ ক্যারিয়ার, রাইট? PA ইজ অলরেডি স্ট্যাবলিশ ইন ক্যারিয়ার, ওয়েল স্ট্যাবলিশ হিজ ক্যারিয়ার, সো ওয়েল স্ট্যাবলিশ, ইটস এ গুড থিং, রাইট? বাট ইন্টারেস্টিংলি যে অলরেডি স্ট্যাবলিশ হয়ে আছে, ও পড়াশোনা করে কি স্ট্যাবলিশ হবে? দ্যাট মিনস এটাও আমার কাছে খুব বেশি লজিক্যাল রিজন মনে হয় না বাই দ্য ভিসা অফিসার। বাট যেহেতু দিছে, এটাকে আপনার অ্যাড্রেস করা উচিত। সেক্ষেত্রে যখন লিখবে তখন তার ক্যারিয়ার গ্রাফটাকে আপনার অ্যাকচুয়ালি একটু হাইলাইট করতে হবে। ক্যারিয়ার যে সাইডটা আছে, পার্টটা আছে, সেই পার্টটাকে হাইলাইট করে বলতে হবে যে না, আমার ক্যারিয়ার গ্রাফে আমি এখন নেক্সট এই পজিশনস গুলো দেখতেছি, এই পজিশনস গুলো পাওয়ার জন্য দ্য MBA আমি দেন এগেন এগুলো কিন্তু কোনো লিগাল অ্যাডভাইস না, এগুলো আমার একটা জাস্টিফিকেশন। আমি হইতাম অন মাই পার্সপেক্টিভ আমি কি করতাম, আমি হচ্ছে যে এই জাস্টিফিকেশন গুলো দিতাম যে ইটস নট এনাফ, যে পড়াশোনা করছি ইটস নট এনাফ, আমার এখন আরো পড়াশোনা করা দরকার। কারণ আমার ক্যারিয়ারের তো কোনো সময় এস্টাবলিশমেন্টের কোনো শেষ নাই। আপনি একটা কোম্পানির ম্যানেজার হইলেন, এরপরে ডিরেক্টর হইলেন, এরপরে সিইও হইলেন, সিইও হওয়ার পর আপনার আরো ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, রাইট? সিইও কি শেষ নাকি? সিইও গ্রুপ সিইও হইলেন, গ্রুপ সিইওর পর আপনি ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের সিইও, অথবা আরো অন্য, অথবা আপনি ক্যারিয়ার চেঞ্জ করে ফেলতে যেতে পারেন, অনেক কিছু হইতে পারে যেটাকে জাস্টিফিকেশনের মধ্যে ফেলা যায়। সো ওরকম একটা SOP লিখতে হবে। এরপরে এই যে প্রিভিয়াস যে এই যেখানে এইটাকে আমার কাছে নেগেটিভলি মনে হয়েছে যে ওভারঅল সবকিছু বাদ দিলাম, হয়তো US ভিসা আর OG ভিসা রিফিউজ হয়েছে, এই জিনিসটাকে আপনার একটু ইনক্লুড করে দিতে হবে। যদি কোনো ডকুমেন্টস দেওয়া যায় ভালো, যে এই বেসিক কিছু ইনফরমেশনের জন্য আমাকে রিফিউজ করা হয়েছে, আর যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে স্পেসিফিক ইনফরমেশন দিয়ে একটা লেটার লিখে দিলে আমার মনে হয় ভালো হইতো আর কি। আর কেন হচ্ছে যে ধরেন আপনার এই ইনক্লুডিং দ্য কারেন্ট ওয়ান মানে হচ্ছে যে আপনি ক্যানাডার এখন তো রিফিউজ হয়েছেন, মানে ক্যানাডার ভিসাটাও আপনার রিফিউজ হয়েছে, রাইট? দ্যাট মিনস হচ্ছে এখানে এখন হচ্ছে যে US OG অ্যান্ড কানাডা ভিসা হচ্ছে যে রিফিউজ হয়েছে। ওই যে কানাডা ভিসা যে রিফিউজ হয়েছে, সেই অ্যাপ্লিকেশন, বর্তমান যে অ্যাপ্লিকেশন আছে, এটার পার্থক্য কি, এটা হচ্ছে যে এক্সপ্লেনেশন লেটারে আপনারা উল্লেখ করে দিবেন যে হ্যাঁ, প্রিভিয়াসলি আমি এই করছিলাম, এটাতে ভিসা অফিসার সন্তুষ্ট হয় নাই, বাট এখন আমি এই ইমপ্রুভ করছি, IELTS আরো অনেক কিছু ইমপ্রুভ করছি, এটাতে কোন কোন ফ্যাক্টর আপনি ইমপ্রুভ করছেন সেগুলো আপনি উল্লেখ করে দিবেন। আমি স্পেসিফিক এই GCMS এর আন্ডারে আমি বলতেছি, সেক্ষেত্রে আপনার ইমপ্রুভ IELTS হইতে পারে, সেক্ষেত্রে আপনার এই ক্যারিয়ার রিএস্টাবলিশমেন্টের ব্যাপারে আপনি আবার এক্সপ্লেনেশন লেটার লিখতে পারেন ক্যানাডা। আর যদি US এর পার্টটা লিখতে চান, US এর পার্টে কেন আপনি রিফিউজ হয়েছেন ওটা লিখবেন, আর কারেন্ট ক্যানাডার পার্টের ক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে যে ক্যারিয়ারটা আপনি এসটিপিতে তো লিখবেন অফকোর্স, কিন্তু রিফিউজ হলে আবার নতুন করে লাইক আরো ডিটেইলে দরকার হলে আরো স্পেসিফিক কিছু পয়েন্টস দিয়ে আপনি লিখতে পারেন, লাইক সামথিং দ্যাট ক্যান চেঞ্জ দ্য ভিজিটর মানে সরি ভিসা অফিসার্স মাইন্ড, রাইট? অ্যাগেন ইটস নট নেসেসারি যে আপনার লাইক অ্যাপ্লিকেশনটা সেম ভিসা অফিসারের হাতে পড়বে, ডিফারেন্ট ভিসা অফিসারের হাতে পড়তে পারে, যে ডিফারেন্টলি হয়তো জাজ করবে আপনাকে। তো সেক্ষেত্রে ইউ নেভার নো যে আপনার কোন এক্সপ্লেনেশনটা কাজে লাগে, রাইট? সো দ্যাটস ওয়াই অলওয়েজ পুট অ্যান এক্সপ্লেনেশন লেটার। যদি এখানে দেখেন, এখানে যদিও এখানে স্পেসিফিক কোনো রিজনের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল ইনসাফিসিয়েন্সির কথা বলে নাই, দ্যাট মিনস হচ্ছে এই 2-3 এই 3টা প্যারাগ্রাফে কোথাও ফাইন্যান্সিয়াল ইনসাফিসিয়েন্সির কথা উল্লেখ করে নাই, হ্যাঁ, কিন্তু জেনারিক একটা ইনফরমেশনের মধ্যে এটা ফেলে দিচ্ছে, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ নট সাফিসিয়েন্ট, রাইট? তো যদি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ নট সাফিসিয়েন্ট বলে, সেক্ষেত্রে আবার নতুন করে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোকে প্রপারলি এক্সপ্লেইন করে আমি বলবো যে অ্যাপ্লাই করার জন্য হয়তো মানে এক্সপ্লেনেশনটা তার কাছে পছন্দ হয় নাই, বা হয়তো অথবা ওই যে সোর্স অফ ফান্ড এক্সপ্লেন সে করে নাই প্রপারলি, তো আমি অ্যাড্রেস করার জন্য এটাকেও ফেলে নিতে। পারপাস অফ দ্য ট্রাভেল, দেন अगेन ইটস এ ভেরি জেনারিক টার্ম, পারপাস অফ দ্য ট্রাভেল।
এক্সপ্লেনেশন লেটারে পারপাস অফ দ্য ট্রাভেলের কথা লিখে দিলেও হবে যে হ্যাঁ ঠিক আছে, আমার এই যে যখন ভিসা রিফিউজাল এক্সপ্লেনেশন করবেন সেক্ষেত্রে লিখে দিলেও হবে যে হ্যাঁ পারপাস অফ দ্য ট্রাভেল মিট প্রিভিয়াসলি এই জিনিসগুলো আমি এখন ইমপ্রুভ করছি, রাইট নাও পারপাস অফ ট্রাভেল আই বিলিভ ইটস মেট and I'd like to request you to consider my application. Then again, সবকিছু করলেন, করার পরে somehow again রিফিউজ হইলেন। আপনি again আমি বললাম তো একটা রিফিউজাল আসতেই পারে, বিভিন্ন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, শুধুমাত্র যে আপনার অ্যাপ্লিকেশনটা হয় নাই এরকম কিছু না, অনেক ফ্যাক্টর আলাদাভাবে কাজ করে। তার মধ্যে চিনুক 3 আছে, তার মধ্যে ওই যে পলিটিক্যাল প্রেশার যেটা আমি দেখাইলাম কিছু প্রথম স্লাইডের দিকে, যে হাউজিং ক্রাইসিস এই বলে সেই বলে, অথবা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে সেই ইউনিভার্সিটির কোয়ালিটি ম্যাচ করতেছে না, যেটা এখন হচ্ছে ওরা শুরু করতেছে, যেটা যেটাকে একটা ফ্যাক্টর হিসেবে দেখা শুরু করবে। আইআরসিসি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন, যে কলেজে আপনি অ্যাপ্লাই করছেন, সেই কলেজ আপনাকে হাউজিং দিতে পারতেছে কিনা, দ্যাট মিনস হচ্ছে ওরা একটা কোটা বা একটা ক্যাপের সিস্টেমের মধ্যে চলে যাবে ফিউচারে। যাই হোক, এক্সপ্লেন করতে পারেন না, হোয়াট এভার। তো আবার রিফিউজ হলো, রিফিউজ হওয়ার পরে রাইট নাও আপনি হচ্ছে যে ইদার যদি কনফিডেন্ট থাকেন রিঅ্যাপ্লাই করলেন, যদি দেখেন যে আইএলস ইমপ্রুভ করতে পারতেছেন না অথবা সামথিং, দেন আই সাজেস্ট লাইক মেবি কানাডা ইজ নট ফর ইউ, মেবি, রাইট? আই এম নট সেইং যে ইউ ডেফিনেটলি don't think about it. Maybe someday you will improve your IELTS, you will like improve your financial condition. Maybe financial is not good enough, like $20,000 আছে আপনার কাছে only, অথবা রিকোয়ারমেন্ট বাড়াই দিচ্ছে, দেখছেন আস্তে আস্তে করে কিন্তু এখন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটাও বাড়াই দিচ্ছে। লাইক এখন হচ্ছে যে লাইক থাকা খাওয়ার খরচের আগে ছোট দেখাইতে হইতো, এখন সেটা এখন 20,000-এর বেশি হয়ে গেছে সিঙ্গেল পার্সনের জন্য। তো দ্যাট মিনস ওই $20,000 কাভার করেন, রাইট? ফাইন্যান্সিয়ালটা কাভার করতে পারতেছেন না, সামহাউ কোনো স্পন্সর ম্যানেজ করতে পারতেছেন না, দ্যাট মিনস তাহলে হচ্ছে আপনি এই মুহূর্তে অ্যাপ্লিকেশন না করেন, একটু স্টপ রাখেন, বাট স্টিল ইউ ওয়ান্ট টু লাইক স্টাডি আউটসাইড, দ্যাট মিনস যে বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় গিয়ে আপনি ইয়া করতে চান, দেন দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন টু ইউ। তারপরে লাইক অ্যাপ্লাই টু এনি কান্ট্রি দ্যাট মিটস ইউর ক্রাইটেরিয়া, দ্যাট মিনস হচ্ছে আপনি which country's criteria you will meet actually, আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা মিট করতে পারে, just go for it. There is nothing wrong to explore the world, right? So that's it about tonight. Thank you so much everyone for attending this seminar. If you have any questions, if you want any direct collaboration or আসলে কথা বলতে চান, প্লিজ আমার যে নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ টু ইমেল করুন। আমার ওয়েবসাইটে যান না, এখন ওয়েবসাইট ইজ নট প্রিপেয়ার্ড বাট ফর দ্য পারপাস আই ডোন্ট নো দিছি, লাইক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যখন করতে গেছি তখন এটাকে এটা এখানে চলে আসছে, আল্লাহ কেন চলে আসছে আমি জানি না। যাই হোক, সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন এভরিওয়ান। আই এম জাস্ট গানা আমাদের রেকর্ডিংটা আমি স্টপ করতে যাচ্ছি, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, অ্যান্ড আই উইল বি হ্যাঙ্গিং অ্যারাউন্ড ফর কাপল অফ মোর মিনিটস। আজকে শুক্রবার, so I have to be prepared for Jummah too. So yeah, I'm just stopping the recording right now.